যে ইলাস্ট্রেটর যে টুলসগুলো আমরা যখন কালার প্যালেটের দিকে তাকাই তখন ফোরগ্রাউন্ড কালার ছিল, তার ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এখানে ফটোশপে পেন টুল ছিল। ইলাস্ট্রেটরের সেম আপনারা পেন টুল পাবেন, বা ফটোশপে যে ভেক্টর শেপগুলো ছিল রেক্টেঙ্গেল, ইলিপস, এই শেপগুলো আপনারা ইলাস্ট্রেটরে পাবেন। তারপর হচ্ছে ইলাস্ট্রেটরে আরও অনেকগুলো টুলস পাওয়া যায় যে কাজটা আমরা যে টুলসগুলো নিয়ে কাজ করলে আমাদের কাজটা আরও সহজে বা অনেক ইজিতে করা যায়। যেটা হচ্ছে ফটোশপে 3-4টা স্টেপ নিয়ে আমাকে করতে হতো, বা হচ্ছে অনেক সময় প্ল্যানিং অপশনে কাজ করতাম। এখানে দেখা যায় খুব ইজিতে আপনারা কাজগুলো করতে পারবেন। তো ফটোশপে এবং হচ্ছে ইলাস্ট্রেটরে প্রায় সেম। এখানে এটা হচ্ছে আর্টবোর্ড। তো এটাকে ফটোশপে কিন্তু আমরা যখন আউট করতাম তখন কিন্তু এইভাবে থাকতো, বা এটাই ছিল আমাদের আর্টবোর্ড। ফটোশপে যেটা ডকুমেন্ট ছিল এখানেও সেম ওতে আমরা ক্রিয়েট করতে পারি। ফাইল থেকে নিউকে যে কোনো একটা সাইজ দিয়ে আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করতে পারি। এখানে একটা সাইজ দেওয়া আছে, আমি দেন ওকে করে দিলাম, নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। এই তো সেম। আমি এটাতে কাজ করে এটা ডিলিট করে দিই। তো এখানে লোগোতে কাজ করার আগে আমাদের কিছু হচ্ছে টুলস লাগবে, যে টুলসগুলো আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। এখান থেকে যে রেক্টেঙ্গেলের যে টুলসগুলো ছিল, রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, প্রত্যেকটা টুলসই লাগবে। তো এগুলোও সেম ক্রিয়েট করা, মানে হচ্ছে আপনি শিফট অল্টার ধরে করেন অথবা হচ্ছে যে কোনো এক পাশ থেকে করেন। আমি আপাতত যে কোনো একটা সাইজের শেপ নেব। তো এখন এটাতে কালার কিভাবে অ্যাপ্লাই করব, তাই তো? এটাকে আমি যেহেতু হোয়াইট আছে, আমি এটাকে কালার কিভাবে অ্যাপ্লাই করব, আমাকে কিন্তু এখান থেকে ইচ্ছে করলে করতে পারবো ফটোশপের মতো এখানে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারবো, বা হচ্ছে এখানেও উপর থেকে করতে পারবো। বাট একটা জিনিস খেয়াল করেন, এখানে যে হচ্ছে ফোরগ্রাউন্ড কালারটা, এটা আমি অন্য একটা কালার দিই, তারপর বলি আপনাদের। বাকি আমি এই কালার নিলাম, দেন আমি চাই কি ফোরগ্রাউন্ড কালার আরেকটা সিলেক্ট করবো। খেয়াল করেন এটা কিন্তু একটা বর্ডার সাইড, বা এখান থেকে যখন আমি কালারটা দিব, আমি চাইলে এখান থেকে ডবল ক্লিক করে কালার প্যালেটটা ওপেন করতে পারি এইভাবে, অথবা হচ্ছে আমি চাইলে নিচের দিকে হচ্ছে এখান থেকে এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখান থেকে আমি ক্লিক করলে এটা গ্রেডিয়েন্ট, আমি এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট যদি অ্যাপ্লাই করি, কি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হবে, দেন আমাকে এখান থেকে গ্রেডিয়েন্টের কাজটা করতে হবে। আপাতত আমরা ফিল কালার নিয়ে কাজ করি, আমি ফিলটাকে সিলেক্ট করলাম, ফিল কালার। তো আমি চাই এই কালারটাকে অফ করে দেবো। তো আমরা জানি কি এখান থেকে গিয়ে আমাকে নান করতে হতো, বাট ইলাস্ট্রেটরে যে সহজে দিয়ে যায়, এখানে আপনি চাইলে একটা ক্লিক করে, মানে এই ফোরগ্রাউন্ডের নিচে হচ্ছে আপনাকে এই অপশনগুলো দিয়ে দেয়, ফিল কালার, গ্রেডিয়েন্ট কালার, এবং হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি নান হয়ে যাবে। খুব ইজিতে না, আমার উপরে যেতে হবে না, এখান থেকে কিন্তু আমি পারবো। তো ফোরগ্রাউন্ড দেওয়ার পর যে আমরা সবসময় দেখতাম যে এখান থেকে গিয়ে স্ট্রোকটাকে দিতে হতো, বাট ইলাস্ট্রেটরে আপনাকে ব্যাকগ্রাউন্ড কালারের ফিল না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা স্ট্রোক দিয়ে দিবে। তো আমি স্ট্রোককে সিলেক্ট করি, এটাকে অন্য একটা কালার দিয়ে আমি আপনাদেরকে বলি। এখান থেকে চাইলে আমি স্ট্রোকটাকে বাড়িয়ে দিই। এই তো, মানে আপনাকে এই যে কালারটা এখানে ফিল কালার, আর হচ্ছে ফোরগ্রাউন্ড কালারটা থাকবে ফিল কালার, আর ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে স্ট্রোক কালার। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা কালারকে এক্সচেঞ্জ করতে পারি। ফটোশপেও কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারতাম, এখানেও কিন্তু চেঞ্জ করতে পারবো। আমি যদি এক্সপ্রেস করি উপরে চলে আসবে, যদি আবার এক্সপ্রেস করি তো হচ্ছে ফিলটা চলে আসবে। বা আমি যদি এখান থেকে শিফট এক্সপ্রেস করি, শিফট এক্সপ্রেস করলে যে কাজটা হয়, মানে কনভার্ট হয়ে যায়। এখান থেকে আমি আবার শিফট এক্স যদি শর্টকাটে করি, তখন কি আবার ফিলটাকে স্ট্রোকটাকে ফিল নিয়ে নেবে। চাইলে আমি এই কার্সারটাকে ইউজ করতে পারি। এটাতে যদি আমি ক্লিক করি তো দেখা যায় কি ফিলটা স্ট্রোকে চলে আসবে, স্ট্রোকটা ফিলে চলে আসবে। এটা কাজ করার সময় লাগবে আপনার। তো এটা ছিল আমার একটা রেক্টেঙ্গেল শেপ। আমি চাইলে এটাকে এখান থেকে যে টুলসগুলো থাকবে, ইলিপস বা রাউন্ড রেক্টেঙ্গেল, সবগুলো ফটোশপের মতো থাকবে। ডিলেটও সেম প্রসেস, এখান থেকে ব্যাক স্পেস দিলে আপনার এটা ডিলেট হয়ে যাবে। আনডু করার প্রসেসও সেম, কন্ট্রোল জেড দিলে আনডু হয়ে যাবে। বাট ফটোশপ থেকে যে ইলাস্ট্রেটরটা একটু আনডুর প্রসেসটা একটু ডিফারেন্স। একবার হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিলে একবার আসতো, তারপর যদি আমরা ফটোশপে বারবার আনডু করতে চাইতাম বা ব্যাকে যেতে চাইতাম, তখন কিন্তু আমাদেরকে কন্ট্রোল অল্টার জেড দিতে হতো। বাট এখানে যে কাজটা হয়, আমরা শুধু কন্ট্রোল জেড দিলেই আমাদেরকে এই যে বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি শুধু কন্ট্রোল জেড দিচ্ছি, বারবার আনডু হচ্ছে। এখানে আমার কন্ট্রোল অল্টার জেড দিতে হচ্ছে না। এটা হচ্ছে শর্টকাট কিছু একটা টেকনিক। আর যে টুলসগুলো লাগবে, পেন টুল তো লাগবেই, পেন টুলের কাজও সেম। এখান থেকে যেভাবে ইলাস্ট্রেটরে আমরা কাজ করতাম
ঠিক এখানে স্ট্রোক এবং ফিল, আমি চাইলে এখান থেকে স্ট্রোকটা ফিলটাকে অফ করে স্ট্রোকটাকে কাজ করতে পারবো। এই তো তারপর এখান থেকে আমি স্ট্রোকের সাইজ যেভাবে ইলাস্ট্রেটর কমাতাম, এটা সিলেক্ট করার পর এখান থেকে স্ট্রোকের সাইজ কম দিতে পারি। পেন টুলের সেম কাজ আপনি পাবেন, যে কোনোভাবে আপনি কার্ভ শেপ করতে পারবেন। তো পেন টুলের এখানে কাজ করার সময় একটু টেকনিকটা সহজ কেন আমি বলি। আমি এটাকে ডিলিট করি এবং আমি কোনো একটা ইমেজকে নিয়ে এসে এখানে কপি করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যখন কাজ করি। বুঝতেছি না ইমেজগুলো কোথায় ছিল। আচ্ছা, যে কোনো একটা নিয়ে নিই। লাইক আমরা যখন পেন টুলে কোনো শেপ নেই বা কোনো একটা কিছুকে আমরা সিলেকশন করতে চাই, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ না, এখানে এটাকে আমি ইলাস্ট্রেশনের জন্য কাজ করব। তো যখন আমি কোনো একটা শেপকে আর ফটোশপে এবং হচ্ছে ইলাস্ট্রেটরের যে আর্টবোর্ড, এটার মধ্যে একটা পার্থক্য আমি বলে দিই। এখানে যখন আমরা হচ্ছে ফটোশপের আর্টবোর্ড থেকে কোনো একটা কিছু আমরা মুভ করে সরাতাম এইভাবে, তখন এটাকে আমি তখন কিন্তু শো হতো না, তাই না? আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যখন আমরা আর্টবোর্ডে কাজ করতাম, আমরা এই আর্টবোর্ডের বাইরে কোনো একটা অবজেক্টকে, কোনো একটা ইমেজকে নিয়ে গেলে ওই যে ইমেজটা বা হচ্ছে ওই শেপটা কিন্তু শো হতো না। বাট এখানে ইলাস্ট্রেটরে যে কাজটা সুবিধা, আপনি চাইলে এই একই আর্টবোর্ডে আপনি অনেক বা একই হচ্ছে ডকুমেন্ট বলতে পারি এটাকে, আপনি যে কোনো জায়গায় হচ্ছে ইমেজটা রাখতে পারবেন। কাজের ক্ষেত্রে যদি অনেকগুলো হচ্ছে ইমেজ নিয়ে, লাইক হচ্ছে আপনি একটা লোগো ক্রিয়েট করবেন, তো লোগোর ক্ষেত্রে অনেকগুলো এলিমেন্ট নিয়ে আসছেন, অথবা হচ্ছে অনেকগুলো টেক্সট আপনি চেঞ্জ করতেছেন, তো আপনি চাইলে এই আর্টবোর্ডের বাইরে হচ্ছে কি এগুলোকে নিয়ে রাখতে পারবেন এবং হচ্ছে আপনি এখানে প্রত্যেকটা ইমেজই দেখতে পাবেন। বা আপনি চাইলে এখানে অনেকেই জানি যে আমরা যখন বিজনেস কার্ড ক্রিয়েট করি তখন আমাদেরকে দুটো ডকুমেন্ট লাগে, ফ্রন্টের জন্য একটা, ব্যাকের জন্য একটা। তো ফটোশপে কিন্তু একটা আর্টবোর্ডে বা একটা ডকুমেন্টে কিন্তু একটা সাইজে নিতে পারতাম, তাই তো? পরবর্তী কী করতাম, নতুন একটা ডকুমেন্ট ওপেন করে ওই ব্যাকের জন্য অথবা হচ্ছে ফ্রন্টের জন্য কাজ করতে হতো। বা চাইলে এই আর্টবোর্ডে আমি ওই কাজটা করে গ্রুপ করে এটাকে হাইড করে দেন আবার কাজ করতাম, মানে এই প্রসেসগুলো ফলো করতাম। বাট ইলাস্ট্রেটর যেটা হয় যে এখান আপনি চাইলে এই পুরোটা আর্টবোর্ড, আমি আরেকটু হচ্ছে জুম আউট করি, আমি হচ্ছে জুম আউট করতেছি, একটু সময় নেবে। তো এতটুকু এরিয়ার ভিতরে এই যে ব্ল্যাক বর্ডার বার যাবে, এখানে এই যে বড় একটা আর্টবোর্ড দেখতেছেন না ব্ল্যাকে, এই হচ্ছে আপনার পুরোটা আর্টবোর্ডের সাইজ। তো এখান থেকে বাইরে গেলে কি হবে, আমার হচ্ছে শো হবে না। এটি এই তো খেয়াল করেন, ক্যানট মুভ দিস অবজেক্ট, কারণ হচ্ছে এখানের বাইরে কিছু করতে হবে না, আবার চলে আসলো। এটি হচ্ছে আমার ইলাস্ট্রেটরের যে সুবিধা, এই পুরোটা আর্টবোর্ডের ভেতরে আমি যত চাই এখানে কাজ করতে পারবো। খেয়াল, এখানে কিন্তু আমার সাইজ ছিল, আমি একটু সাইজটা আপনাদেরকে বলে দিই, কীভাবে আনলিমিটেড আপনারা কাজ করতে পারবেন। এই আর্টবোর্ডের সাইজ হচ্ছে 1000 বাই 1000, বা চাইলে আমি একটু বড়ও দিতে পারি। তো যখন ছোটো করি, খেয়াল করেন অনেক, এখানে কিন্তু অনেকগুলো আর্টবোর্ড আমি ক্রিয়েট করতে পারবো। এই আর্টবোর্ডটাকেই এই তো এখানে খেয়াল করেন, যত ইচ্ছা আমি আর্টবোর্ড ক্রিয়েট করে আমি প্রত্যেকটাতে কাজ করতে পারবো। এই যে এখানে আর্টবোর্ড 4, মানে যতটা হচ্ছে আপনি ক্রিয়েট করবেন ওইখানে কাউন্ট হবে, এই যে প্রত্যেকটা হচ্ছে নিয়ে আপনি যখন চান কাজ করতে পারবেন। আবার হচ্ছে কাজ শেষ, লাইক আপনি হচ্ছে এই কাজ করবেন না, ডকুমেন্ট আর্টবোর্ড আপনি এখানে একটা বা দুইটা রাখতে চান, তো এগুলোকে ডিলিট করে দিতে পারেন, সেটা একদম লেয়ারের মতো, বা হচ্ছে এখানে যে শেপগুলো ছিল রেক্টেঙ্গেল, এই শেপের মতো যত ইচ্ছা ক্রিয়েট করতে পারি, ডিলিটও করতে পারি। তো আমি চাইলে কি এখানে বিজনেস কার্ডের সাইজটা নিতে পারি না, বিজনেস কার্ডের লাইক এটা হচ্ছে বিজনেস কার্ড ফ্রন্টের জন্য, এবং হচ্ছে এখানে একটা নিয়ে এসে ছেড়ে দিলাম আমার ব্যাকের জন্য। আমি আর্টবোর্ডটাকেও লেয়ারের মতো কপি করতে পারি, আর্টবোর্ডটাকেও লেয়ারের মতো আমি ডিলিট করতে পারি, সব কিছু করতে পারি। ঠিক আছে, তো এই সুবিধাটা পাওয়া যায়, যত ইচ্ছা আর্টবোর্ড ক্রিয়েট করে কাজ করা যায়। এবং হচ্ছে এই আর্টবোর্ডের বাইরে হচ্ছে আমার অবজেক্টগুলো নিয়ে যাওয়া যায়, ইমেজগুলো নিয়ে যাওয়া যাবে এখানে। তারপর আপনি জুম আউট বা জুম ইন করার পরও কিন্তু এগুলোর সাইজ চেঞ্জ হবে না। এই আর্টবোর্ড যে কাজ করবেন আপনি কি বলতে পারি, এখানে আর্টবোর্ড দিয়ে আপনি যখন কাজ করবেন, ওই ছোট্ট একটা আর্টবোর্ডে কিন্তু আপনার ভালো একটা রেজলিউশন থাকবে। আমি হচ্ছে আমরা যে বলি সবসময় যে ফটোশপটা হচ্ছে রাস্টার ভেক্টর, রাস্টার, এবং হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে আপনার
ভেক্টর শেপ। তো এই হচ্ছে আপনার যখন আপনি একটা ছোট্ট ইমেজও সেভ করবেন বা একটা লোগোর জন্য, আমাকে গতকাল কেউ যেন কোয়েশ্চেন করছেন যে লোগোর জন্য আমরা কত সাইজ নিতে পারি। আপনি যে কোনো একটা সাইজ নিয়ে কাজ করতে পারেন, স্কোয়ার শেপ হতে পারে, ল্যান্ডস্কেপ হতে পারে, অথবা হচ্ছে পোর্ট্রেট হতে পারে। তো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো সবসময় যেটা আমরা ফলো করি স্কোয়ার শেপটাই নেই লোগোর ক্ষেত্রে। তো স্কোয়ার শেপের জন্য যে কোনো একটা আপনি সাইজ দিতে পারেন, 2000 বাই 2000 এভাবে দিতে পারেন, অথবা হচ্ছে 500 বাই 500। তো আমি যেটা সবসময় দিই 1000 বাই 1000 আমার দিয়ে কাজ করি, বা চেঞ্জ করতে হয় না। যখন থেকে যে খুব বেশি লোগো নিয়ে একটা আর্টবোর্ডে আমাকে প্রেজেন্টেশন করতে হয়, 2-3টা প্রেজেন্টেশন করতে হয়, তখন হচ্ছে আমি আবার বড়ো ছোটো করতে পারবো। এই আর্টবোর্ডটা আমি 1000 বাই 1000 নিলাম। আমি চাইলে তো আপনাদেরকে বললাম যে এই আর্টবোর্ডটাকে এখান থেকে আর্টবোর্ড টুল অথবা শিফট ও দিয়ে আমি সিলেক্ট করে এখানে ক্লিক করলে আর্টবোর্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এটাকে শেপের মতো আমি বড় করতে পারি, অথবা হচ্ছে আমি চাইলে ছোটো করতে পারি, প্রবলেম হবে না। যে কোনো সময় আমি এটাকে চেঞ্জ করতে পারবো। তো এই ছিল আর্টবোর্ড নিয়ে। এখন হবে পেন টুল। এটা নিয়ে আমি আবার নিয়ে আসছি, কারণ ফটোশপে এই পেন টুলটাই আপনাকে দেখানো হয়েছিল। এখন আমি এটাতেই কাজ করব। ম্যাম জি ম্যাম, আমাকে একজন ফোন করছিল, ওই নাকি ক্লাসে জয়েন হতে পারছে না। দেলোয়ার সিলেক্ট করার কথা ছিল, আমি এভাবে ক্লিক করতে পারি। এখানে যখন আমার স্টকটাকে অফ করার কথা আছে, আমি এখান থেকে এই নানটাকে সিলেক্ট করতে পারি। আমি নানটাকে সিলেক্ট করে ফিল্ডটাকে অফ করে দিলাম এবং স্টক দিয়ে কাজ করলাম। এতটুকু অংশ তো আমার ঠিক আছে। আমি এখানে কোনো বাড়তি অংশ আমাকে ডিলিট করতে হবে না। এটাকে যদি আমি এখন রিমুভ করতে চাই, আমি যে কোনো একটা টুলসে সিলেক্ট করতে পারি, অথবা হচ্ছে উপরে একটা ক্লিক করতে পারি। তো আমি সবসময় যেটা করি, মুভ টুলটাকে সিলেক্ট করে এটাকে ডিসিলেক্ট করে দিই। তো মুভ টুলটা সিলেক্ট করে এটা ডিসিলেক্ট হয়ে গেল। পরবর্তী এইটা হচ্ছে সেম এই এক্সারসাইজ 1-এর মতো। আমি কার্ভে একটু যাই। কার্ভের সময় হচ্ছে আমাদেরকে যে বলছিলাম ফটোশপে আমাকে বাড়তি অংশ কাটতে হয়। তো আমি আবার পেন টুল নিলাম। এখান থেকে চাইলে আমি এতটুকু কাট করতে পারি, অথবা হচ্ছে এই সেন্টার থেকেও নিতে পারি। তো আমি সেন্টার থেকে নিই। সেন্টার থেকে নেওয়ার পর এই যতটুকু জায়গা আমি পারফেক্ট হলো ছেড়ে দিলাম। আর এই যে বলছিলাম বাড়তি অংশটুকু কাটার জন্য আমরা ফটোশপে অল্টার দিয়ে এই পয়েন্টে ক্লিক করতে হতো, তাই না? বাট এখানে যে সুবিধাটা হয়, শুধুমাত্র এখানে ক্লিক করলে আমার ওই বাড়তি অংশটুকু ডিলিট হয়ে যাবে। আমি আবার বলি, আমরা যখন পেন টুলে কাজ করতাম তখন এই বাড়তি রাবারটাকে ডিলিট করার জন্য আমাকে এই পয়েন্টে এবং অল্টার প্রেস করতে হতো। বাট ইলাস্ট্রেটরে যদি আপনি শুধুমাত্র একটা শুধু পয়েন্টে ক্লিক করেন, তাহলে ওই বাড়তি অংশটুকু ডিলিট হয়ে যাবে। তো এটা মনে করি সুবিধা হয় যে আমাকে বারবার অল্টার প্রেস করতে হবে না, আমি একটা ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আর বাকিটুকু হচ্ছে যেভাবে কাট করতে হয় কাট করতে হবে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমি আপনাদের সঙ্গে দেখাই। এখানে সরি, আমি এটাকে মুভ করতে পারছিলাম না, একটু জুম আউট করি। এই হলো পেন টুলের আমার স্ট্রোকের একটা শেপ। তো এখন আমি চাই কি এটাকে স্ট্রোকটাকে আমি একটু চেঞ্জ করতে চাই, বা স্ট্রোকের এফেক্টটাকে আমি দিতে চাই। এখানে ইলাস্ট্রেটরের যে সুবিধাটা পাওয়া যায়, স্ট্রোকে আপনি সবসময় ভালো একটা এফেক্ট পাবেন। এখানে চাইলে এটা কিন্তু কি একদম সব যে বা পুরোটা স্ট্রোকের সাইজ কিন্তু সমান। বাট এখান থেকে আমি চাইলে যে কোনো একটা এফেক্ট যদি ইউজ করি, তখন দেখবেন কি চেঞ্জ হয়। আমি এটাতে ক্লিক করলাম, আমি একটু সাইজটা একটু বড় করি, তাহলে আপনারা বুঝতে পারবেন কী এফেক্টটা হলো। বা এটাকে আমি অন্য একটা এরিয়াতে নিয়ে যাই, অন্য একটা আর্টবোর্ডে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন। এখানে নিয়ে আসলাম। খেয়াল করছেন প্রথমে কিন্তু ছিল যে পুরোটা হচ্ছে শুধু সমান সাইজ ছিল। এখান থেকে আমি চাইলে যে কোনো একটা স্ট্রোকের এফেক্টটা চেঞ্জ করতে পারি। এই যে এখানে অনেক সময় লোগোতে কাজ করতে এগুলো লাগে, বা হচ্ছে কোনো শেপে অথবা টি শার্টে আমরা যখন চাই কোনো একটা স্ট্রোকের এফেক্ট এরকম চেঞ্জ হবে, তো আমরা চাইলে এগুলো চেঞ্জ করে করেও করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে স্ট্রোকের সাইজ আমরা চেঞ্জ করতে পারি। আরেকটা জিনিসটা খেয়াল করা যায়, এখান থেকে অনেকগুলো বেসিক যে স্ট্রোকের এফেক্ট চেঞ্জ করতে পারি। তো বেসিক ব্রাশগুলো একটু দেখি তো চেঞ্জ করে। আমি স্ট্রোকের সাইজ একটু বেশি দিয়ে দিই, তাহলে আপনার এফেক্টগুলো বুঝতে পারবেন। আপনি যখন যে শেপ চান বা যে স্ট্রোকের যে এফেক্ট চান, এখান থেকে দিতে পারেন, অথবা হচ্ছে আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারেন। তো আমি এখান থেকে আরও অনেকগুলো ব্রাশ নিয়ে আসি।
তো বাই ডিফল্ট হিসাবে অনেকগুলো স্ট্রোকের ব্রাশের এফেক্ট আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আপনারা নিজেদেরকে এই এরো চিহ্নগুলো ক্রিয়েট করতে হবে না। আমি একটা লাইনের মধ্যে দিলে ভালো হবে। আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করি। ফটোশপের মতো লাইন একটা টুলস আপনারা ইলাস্ট্রেটর পাবেন। আমি এটাকে লাইন টুল দিয়ে করতে পারি অথবা পেন টুল দিয়ে এই লাইনটাকে আমি ক্রিয়েট করতে পারি। এটাকে সিলেক্ট করে যে কোনো একটা এরো আমি সিলেক্ট করলাম। খেয়াল করুন আমাকে আর নতুন করে ক্রিয়েট করতে হবে না। এখান থেকে কিন্তু আমি ব্রাশগুলো ইউজ করতে পারবো। আমি চাইলে আরও অনেকগুলো ব্রাশ এখান থেকে ইউজ করতে পারি। যে কোনো একটা নিয়ে নিই, বর্ডার বা হচ্ছে আর্টিস্টের ওয়াটার কালার এফেক্টগুলো আমরা এখান থেকে দিতে পারি, বা ওয়াটার কালার ব্রাশ আমরা ফ্রিতেও ডাউনলোড করতে পারি ফটোশপের মতো ব্রাশ, বা নিজেরাই ক্রিয়েট করতে পারি অনেকগুলো কালার নিয়ে। চাইলে এই স্ট্রোকের এফেক্টও দিতে পারি। অনেকগুলো আপনাদের এখানে বাই ডিফল্ট হিসাবে ইলাস্ট্রেটর দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো একটা, অনেক সময় দেখবেন আমরা যখন সার্টিফিকেট ক্রিয়েট করি বা হচ্ছে কোনো একটা ডিজাইনে আমরা বর্ডারে কোনো একটা শেপ দিতে চাই, তখন কিন্তু আমাদেরকে ফটোশপে কিন্তু কাজ করতে হতো ম্যানুয়ালি, বাট ইলাস্ট্রেটর এখানে আপনাদের প্যাকেজ হিসেবে দিয়েই থাকবে। আমি একটা স্কোয়ার শেপে বর্ডার নিই, ঠিক আছে? আমি এতটুকু নিয়ে নিই বা পুরোটাকে নিতে পারি, পুরোটাকে নিয়ে নিই। তো এখানে স্ট্রোকের একটা কালার দেওয়া আছে খুবই কম। আমি এখান থেকে চাই যে আমি বর্ডার দেবো, খেয়াল করেন। শুধু এটাকে সিলেক্ট করলাম আর এখানে কিন্তু পুরোটা যে বর্ডারে ডিজাইনটা চলে আসছে। তো আপনারা কিন্তু ফ্রিতে ওই স্ট্রোকগুলো আমরা পারবো নিয়ে আসতে, ঠিক আছে? এখান থেকে চাইলেও ইউজ করতে পারি অথবা আমরা নিজেরাও ক্রিয়েট করতে পারি। আমি বর্ডারগুলো ইউজ করে দেখে অনেকগুলো বর্ডার এখানে পাবেন, তো ওই বর্ডারগুলো আপনারা ইউজ করতে পারেন। খুব বেশি ইউজ হয় সার্টিফিকেটে। তো সার্টিফিকেটে এই ধরনের অনেক বর্ডার আছে যে সার্টিফিকেটের জন্য আর ক্রিয়েট করতে হয় না, এখান থেকেই দিয়ে দিলে হয় ফ্রেমের। তো আপনারা চেঞ্জ করে করে দেখবেন, ঠিক আছে? এখানে অনেক আছে যে চেঞ্জ করলে আমার দেখাতেও শেষ হবে না। আপনাদের যখন ইমেজ নিয়ে কাজ করে ইচ্ছে থাকে তখন এখান থেকেও আপনারা ফ্রেমের বর্ডারগুলো দিতে পারেন। তো এই ছিল স্ট্রোকের এফেক্ট। মানে আমি একটা শেপ যে কোনোভাবে নিতে পারি, লাইন টুল নেই বা হচ্ছে পেন টুল অথবা হচ্ছে কোনো একটা রেক্টেঙ্গেল দিয়ে নেই। এই স্ট্রোকের এফেক্টটাকে আমি চাইলে এখান থেকে যে কোনো শেপ করতে পারি। লোগোর ক্ষেত্রে এই স্ট্রোকগুলো বেশি ইউজ হয়, বা টি শার্টের ক্ষেত্রে এই স্ট্রোকগুলো হয়, বিজনেস কার্ডের ক্ষেত্রেও হয়। যখন দেখবেন যে এই শেপটা আমরা কিন্তু যখন ইলাস্ট্রেটর না ফটোশপে যদি কাজ করতাম, অনেক সময় দেখবেন বিজনেস কার্ডে যখন হচ্ছে আমরা যে ডিজিগনেশন বা কন্টেন্টগুলো লিখি একটু জুম করে তাহলে বুঝতে পারবেন যে এই যে শেপটা আমি কিন্তু ইলাস্ট্রেটর বলছিলাম, ইলাস্ট্রেটর খুব সহজে পাওয়া যেত, বাট ফটোশপে আমাকে কী করতে হয়েছিল, একটা ইলিপস নিয়েছিলাম ফার্স্টের দিকে। ইলিপস নিয়ে এটাকে সাবস্ট্রাক্ট করার পর দেন হচ্ছে এই এফেক্টটা আসে। এভাবে একটা ইলিপস নিয়েছিলাম না, যতদূর হচ্ছে আপনাদের মনে আছে যে খেয়াল করে দেখবেন। আমি এইভাবে একটা ইলিপস নেই, তারপর এটাকে আবার সাবস্ট্রাক্ট করি, তারপর আবার ছোটো বড়ো করে অনেক এফেক্ট দিয়ে দেন এই শেপটাকে আমার ক্রিয়েট করতে হয়। তো এখন কিন্তু চাইলে আপনারা সহজেই ইলাস্ট্রেটরের স্ট্রোক থেকে এই ধরনের শেপ ক্রিয়েট করতে পারেন। যতটুকু ইচ্ছে আপনারা এটাকে বড় করতে পারেন অথবা হচ্ছে ছোটো করতে পারেন। তো স্ট্রোক এলো, স্ট্রোকের এফেক্টগুলো সবসময় কাজে আসবে। পেন টুলে বলে দিলাম যে আমরা যখন পেন টুলে কিছু একটা কাট করি তখন হচ্ছে আপনি আর অল্টার এবং পয়েন্টে ক্লিক করতে হবে না, পেন টুলটা এভাবে ক্লিক করলে আপনাদের পয়েন্টার ডিলিট হয়ে যাবে। তো এগুলো ছিল বেসিক ফটোশপের মতোই। আর অনেকগুলো টুলস পাবেন যেখান থেকে আপনি যখন লোগোতে কাজ করবেন আরও হচ্ছে অনেক অনেক, এখানেও সেম আইডোপারের কালারের জন্য আপনি আইডোপার এখান থেকে সিলেক্ট করতে পারেন। লাইক আমি এখানে একটা কালার দিলাম ব্ল্যাক, অনেকটা শেপ দিয়ে দিলাম। তো আমি চাইলে সেম আগের মতোই ফটোশপের মতোই এখান থেকে এটাকে ক্লিক করে আমি চাইলে কিন্তু আইডোপার দিয়ে কালারটা নিতে পারি। চলো অন্য একটা কালার দিয়ে দিলে ভালো হবে, বুঝতে পারবেন আপনারা। আমি রেড দিলাম, তাই না? তো আমাকে ফটোশপে কাজ করার সময় আমাকে এভাবে ফিল কালারে বা ফোরগ্রাউন্ড কালারটিকে ওপেন করার পর দেন হচ্ছে যখন বাইরে কাজটা নিয়ে আসতাম তখন কিন্তু অটো কি ওই আইডোপারটা চলে আসতো, তাই না? এখানে কিন্তু এই আইডোপারটা আপনি চাইলে সহজে এখান থেকে ইউজ করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাই এখন এই আইডোপার দিয়ে এই কালারটা নিব। খেয়াল করেন আমি কোনো কাজই করিনি, এখানে শুধু ক্লিক করলাম, আমার ওই সিলেকশন অবজেক্টে কিন্তু ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল।
আমি আবার দেখাই আপনাদের। আমাকে যদি কোনো কালার এখান থেকে দিতে হয়, কোনো একটা শেপে যদি কোনো কালার দিতে হয়, তো আমি ফটোশপে কী করতাম, এখানে গিয়ে ফিলে ডাবল ক্লিক করতাম, অথবা হচ্ছে এখানে একটা লেয়ারের স্মার্ট অবজেক্ট থাকতো সবসময়। তো এখানে ইলাস্ট্রেটরের যে জিনিসটা খেয়াল করবেন, এখানে লেয়ারের কোনো ব্যাপার নেই, এখানে লেয়ার থাকবে, লেয়ার ক্রিয়েট হবে, বাট লেয়ারকে আপনার ম্যানেজমেন্ট করতে হবে না, বা লেয়ার থেকে আপনাকে যে এখানে থাম্বনেইলে এসে ডাবল ক্লিক করে, খেয়াল করবেন এখানে ডাবল ক্লিক করলে কিছু হবে না, লেয়ারের নামটা চলে আসবে। এখানে ইলাস্ট্রেটরের ওই লেয়ার ম্যানেজমেন্টের কোনো ব্যাপার নেই, আপনি চাইলে ওই লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন, বা হচ্ছে যদি কোনো লেয়ার বা শেপের উপরে চলে যায় এটাকে আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন, এখান থেকে লেয়ার থেকেও পারেন, অথবা হচ্ছে এখান থেকেও আপনি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে টু ব্যাক, এই তো ব্যাকে চলে গেল। বা এটাকে চাইলে এখন আমি ব্যাকে নিতে চাই, অ্যারেঞ্জ টু ব্যাক, এটা ব্যাকে চলে আসবে। বা আমি এখন নিচ থেকে যদি উপরে এটাকে নিয়ে আসতে চাই, তো এই এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি নিয়ে দিলাম অ্যারেঞ্জ টু ফন্টে চলে আসবে। মানে এইভাবে আপনি কাজ করতে পারেন। কিবোর্ডের শর্টকাট কমান্ড আছে, তা এখানে আমি এটাই বলতে চাইছিলাম যে লেয়ারের কোনো কাজ নেই, লেয়ারগুলোতে করতে হলে আমাকে ফোরগ্রাউন্ড কালারে এটাকে সিলেক্ট করতে হতো, লেয়ার থেকে স্মার্ট অবজেক্টে যেতে হতো, অথবা হচ্ছে এখান থেকে এসে ফোরগ্রাউন্ড কালারটাতে ওই কালারটা সেট করতে হতো, দেন অ্যাপ্লাই, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হতো, অথবা লেয়ার থেকে স্মার্টে অ্যাপ্লাই করতে হতো। বা আমি চাইলে, আমি যখন ফটোশপে আইড্রপারটা ইউজ করতাম তখন খেয়াল করেন এখান থেকে যখন বাইরে কার্সারটা নিয়ে আসতাম মাউসের, তখন কিন্তু ওই আইড্রপারটা শো হতো, বাট এই ইলাস্ট্রেটরে আপনি খুব ইজিতে এখানে কালার অ্যাপ্লাই করতে পারেন। আমি অন্য কোনো কালার নিয়ে দেখাই, অন্য কোনো কালার এখান থেকে আমি দিতে পারি। আচ্ছা, আমি এখান থেকে এই কালারটা চাই কি ব্ল্যাক অ্যাপ্লাই করবো, তো আমি এখান থেকে আইড্রপারটা নিয়ে আমি আই দিয়েও আইড্রপার আনতে পারি। কিবোর্ডে যদি আমি আই প্রেস করি তখন আইড্রপারটা চলে আসবে, তো আমি আই প্রেস করলাম, আইড্রপার চলে আসলো, ব্ল্যাকে ক্লিক করলাম, কি অটো হচ্ছে ওইখানে কালারটি অ্যাপ্লাই হলো। তো কাজ করার সময় কিন্তু আপনারা এই ইলাস্ট্রেটরের কাজ করতে সুবিধা পাবেন, যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারেন। এখানে লেয়ারে কোনো ঝামেলা নেই, আনলিমিটেড লেয়ার নিতে পারেন, গ্রুপ করতে হবে না, গ্রুপ যখন লাগবে তখন তো গ্রুপ করবেন। এখানে গ্রুপটা সেম প্রসেস, 3-4টাকে একসঙ্গে করে সিলেকশন এভাবে করে কন্ট্রোল জি দিয়ে দিলেন, গ্রুপ হয়ে যাবে, এই তো গ্রুপ হয়ে গেল। আনগ্রুপ করার জন্য রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই তো আনগ্রুপ করে ফেললাম। এখন চলে আসি যে লোগোতে কাজ করার সময় অনেক সময় দেখি টেক্সটের যে অংশটা ডিভাইড হয়, বা কোনো একটা শেপ থেকে কোনো একটা অংশ কেটে নেই, এই পদ্ধতিটা কীভাবে, বা আমরা কীভাবে একটা শেপ থেকে ডিভাইড করতে পারি। যখন আমরা ফটোশপে কাজ করতাম, ফটোশপে যখন আমরা কোনো রেক্টেঙ্গেল টুল দিয়ে, আমরা রেক্টেঙ্গেল টুল নতুন করে নিই, এই রেক্টেঙ্গেল টুল যখন ক্রিয়েট করতাম তখন উপরে কতগুলো সাবস টুল চলে আসতো, তাই না? মানে এই রেক্টেঙ্গেলের এখান থেকে আসতো সাবস্ট্রেট, বা হচ্ছে মানে অনেকগুলো অপশন আসতো, ইন্টারসেক্ট আসতো, অ্যাড আসতো, কম্বাইন আসতো। তো এখানে যে জিনিসগুলো হয়, আমি যদি একটার সঙ্গে অন্য একটা শেপকে অ্যাড করতে চাই, তো আমি চাই এই দুটা শেপ এক হবে, এখান থেকে আমি একটু ছোটো বড়ো করে দিয়ে আমি চাই যে এটার সঙ্গে এটা অ্যাড হবে, মানে লাইক আমি যে কোনো একটা শেপ এখানে ক্লিক করলাম। তাকে আমি সবগুলোকে একসঙ্গে অ্যাড করতে চাই, অথবা এইটার সঙ্গে এই শেপটা অ্যাড করতে চাই। তো আমাকে অ্যাড করতে চাইলে আমি এখান থেকে চাইলে টুলবার থেকে খুব সহজে কিন্তু অ্যাড করতে পারি। এখানে একটা টুলস আছে, একটা থেকে সহজে আমার হয়তো বা এটা, হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়ে আমি খুব সহজে এটাকে অ্যাড করতে পারি। অথবা এই দুটাকে সিলেক্ট করে আমি ফটোশপে যেভাবে কোনো টুলস না পেলে উইন্ডো থেকে নিয়ে আসতাম, ঠিক একইভাবে ইলাস্ট্রেটরে যদি কোনো টুলস না পাই তখন হচ্ছে আমাকে ওই উইন্ডো থেকে নিয়ে আসতে হয়। অথবা এখানে যদি কোনো টুলস চলে যায় বা হচ্ছে সেন্টারে চলে আসে, তখন আমরা কিন্তু ফিক্সড করতাম কি দিয়ে, এখানে বলছিলাম আপনাদের যে ওই যে এসেনশিয়াল ক্লাসিক, অথবা হচ্ছে এখানে এসে রিসেট দিয়ে দিতাম। বা আমি যে টুলসগুলো প্রথম অবস্থা যখন নতুন আপনারা ওপেন করবেন তখন দেখবেন যে এখানে সবগুলো টুলস পাবেন না, বা এদিকে সবগুলো প্যালেট পাবেন না। তো এগুলোকে নিয়ে এসে আপনি চাইলে এখানে ফটোশপের মতো সেভ করতে পারেন, নিউ ওয়ার্কপ্লেস দিয়ে, দেন হচ্ছে আপনি একটা নাম দিয়ে দিবেন, মাই ওয়ার্কপ্লেস, বা হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারেন। বা চাইলে এখান থেকে আপনি যদি একটা ডিলিট হয়ে যায় ফটোশপের মতো, আপনি রিসেট যে এসেনশিয়াল ক্লাসিকটা দিয়ে দিলেন, আবার হচ্ছে সব কি আগের মতো হয়ে যাবে।
তো আমি যে কথাটা বলছিলাম যে এটাকে অ্যাড করার জন্য আমি দুটার পদ্ধতি কাজ করতে পারি, একটা হচ্ছে শেপ বিল্ডার টুল অথবা হচ্ছে পাথফাইন্ডার টুল দিয়ে। তো আমি পাথফাইন্ডারের জন্য যেতে পারি উইন্ডোতে। উইন্ডো থেকে আমি বললাম না যে সব কিছু নিয়ে আসতে পারবেন আপনারা, এখানে লেয়ার, কালার, সোয়াচ বা হচ্ছে ফ্রেগ্রান্স, ব্রাশ টাশ যা আছে সব কিছু পারবেন। তো আমি যে পাথফাইন্ডারটা চাই এটা হচ্ছে সেই পাথফাইন্ডার অপশন। তো এই পাথফাইন্ডারটা আপনি শিফট কন্ট্রোল F9 দিয়ে আনতে পারেন অথবা হচ্ছে উইন্ডো থেকে এখান থেকে সিলেক্ট করলে ওই অপশনটা চলে আসবে। তো এই পাথফাইন্ডারের কাজ কি দেখি। যদি আমি চাই এই দুটাকে অ্যাড করতে, আমি সিলেক্ট করলাম, আমি যদি চাই এই দুটাকে অ্যাড করতে তখন হচ্ছে এই পাথফাইন্ডারে এসে শেপ মোড থেকে আমি কাজ করি, শেপ মোড থেকে কাজ করি যে ইউনাইটেড, খেয়াল করেন এখন কিন্তু এই একটা শেপ হয়ে গেল। আমি যতই হচ্ছে ছোটো বড়ো করি, এভাবে ছোটো বড়ো করে দেখবেন এই শেপটা এখন এক হয়ে গেছে। আমি একটু আন্ডার করি, কিন্তু দুটো শেপ ছিল একটা হয়ে গেছে, মানে হচ্ছে কম্বাইন হয়ে গেল অ্যাড করার সময় ইউনাইট। আর যদি চাই এই অংশ থেকে আমি যে সিলেকশন করলাম বাইরের সিলেকশন থাকবে বা কমন যে সিলেকশন এরিয়াটা ডিভাইড হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করি, -4, এই তো আমার ওই কমন শেপ থেকে মাইনাস হয়ে গেল। চাইলে এই শেপটাকে আমি কি করতে পারি, যে কমন এরিয়াটা থাকবে, আমরা কিন্তু আইকন দেখলেও চিনতে পারি যে ইন্টারসেক্ট, তার মানে হচ্ছে ওই যে কমন এরিয়াটা থাকবে, যে সিলেকশনের কমন এরিয়া থাকবে বাকিটুকু চলে যাবে। তো আমি এখান থেকে কমন যে ইন্টারসেক্টটা ক্লিক করলাম, শুধুমাত্র ওই কমন এরিয়াটা থাকবে, বাকিটুকু ডিলিট হয়ে যাবে। এটা আমাদের লোগোর ক্ষেত্রে লাগে, কারণ লোগোর যখন একটা আইকন বা একটা শেপ নিয়ে কাজ করি বা একটা টেক্সটে, তখন কিন্তু এই পাথফাইন্ডার অথবা হচ্ছে শেপ বিল্ডার টুলগুলো লাগবে আপনাদের। তখন আমি চাই কমন এরিয়াটা, ফার্স্টে ছিল ইন্টারসেক্টে কমন এরিয়া, এখন আমি যদি এই আইকনটাতে ক্লিক করি মাঝখানে একটা চলে গেল। তো এখান থেকে আপনারা এটা করতে পারেন। দেন যে কাজটা করতে পারি আমরা, এখানে তো ছিল অ্যাড করা, তারপর হচ্ছে ডিভাইড করা, কমন একটা অংশ রাখা বা হচ্ছে কমন অংশটা বাদ দিয়ে দেওয়া। এখন অন্য একটা দেখি, আমি যে কোনোভাবে শেপটা নিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম। তো আমি চাই কি ডিভাইড করতে, প্রত্যেকটা হচ্ছে থাকবে। এতক্ষণ তো শুধু ক্লিক করলে কমন অংশটা থাকতো, অথবা হচ্ছে কম্বাইন এক হয়ে যেত, অথবা মাঝখানে অংশটা চলে যেত। এখন আমি যে প্রত্যেকটা এরিয়া থাকবে, বাট হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট থাকবে, এক একটা আলাদা অবজেক্ট হয়ে যাবে। তো আমি এখানে কয়টা ছিল, একটা, দুইটা বা হচ্ছে এখানে তিনটা শেপ নিয়ে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর যে এরিয়াটা শো হচ্ছে, খেয়াল করেন এখানে একটা এরিয়া শো হচ্ছে, মানে এটা একটা শেপ হতে পারে। এখানে কমন একটা এরিয়া আছে, এটা একটা শেপ হবে, বা এই লেখা হচ্ছে এতটুকু একটা হবে, মানে সিলেকশন যতটুকু একটা এরিয়া শো হচ্ছে প্রত্যেকটা এই লাইনগুলো ডিভাইড হয়ে যাবে। তো আমি পাথফাইন্ডারে এসে খেয়াল করেন লিখে আছে ডিভাইড, যদি কোনো শেপকে টেক্সটকে ডিভাইড করতে চাই, তো আমি যদি পাথফাইন্ডারের ডিভাইডটাকে করি, ডিভাইড করার পর একটা জিনিস করতে হয়, বা পাথফাইন্ডারের কাজ করার পর একটা জিনিস করতে হয়, যে এখান থেকে কাজ করার পর বা কোনো একটা ডিভাইড বলেন বা অ্যাড বলেন, করার পর আমাকে যদি আলাদা করতে হয়, এই যে এখানে গ্রুপ হিসেবে থাকবে, তো এটাকে আমাকে আনগ্রুপ করতে হয়। আমি আনগ্রুপ করে দিলাম। যেভাবে বলছিলাম যে প্রত্যেকটা আলাদা আলাদা একটা শেপ হবে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেল, দেখছেন সবগুলোই কিন্তু ডিভাইড হয়ে গেল। আমি চাইলে এই প্রত্যেকটাকে আবার চাইলে অ্যাড করতে পারি, আমি যে কোনোভাবে নিয়ে আসতে পারি। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি অ্যাড করে দিতে চাইলে কি অ্যাড হয়ে যাবে, যতটুকু ছিল এরিয়া সিলেকশন ততটুকু আমার অ্যাড হয়ে গেল। ট্রিম, মার্জ, প্রত্যেকটা হচ্ছে আপনারা এক একটা ওই যে পাথফাইন্ডার শিফট মোডের মতোই কাজ করবে, ঠিক আছে। তো আমি জানি যে এতটুকু হয়ে যাবে, আমাদের ডিভাইডটাই লাগে বা অনেক সময় অ্যাড করতে মাইনাস করতেই লাগবে। এই কাজটা আমি অন্যভাবে করি, এটা ছিল আমার পাথফাইন্ডারের। আমি অন্য একটা শেপ নিই, লাইক একটা স্কোয়ার শেপ, তারপর হচ্ছে একটা ইলিপস শেপ নেই, কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে রেখে এই দুটো শেপ নিয়ে কাজ করি, একটা ইলিপস এবং হচ্ছে একটা রেক্টেঙ্গেল। তো বলছিলাম পাথফাইন্ডারে এসে যদি আমি এটাকে অ্যাড করে দিতাম, আমার ইউনিট হয়ে যেত, কম্বাইন হয়ে যেত, বা আমি চাইলে এটাকে ডিভাইড করতে পারতাম, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে যেত, অথবা হচ্ছে যে কোনো একটা অংশ থেকে কমন অংশ বাদ দিয়ে দিতাম সিলেকশনে, অথবা সিলেকশনে কমন অংশটা রাখতে পারতাম পাথফাইন্ডারে। তো শেপ বিল্ডার টুলসে সেম কাজ হবে, আরও ইজিতে করা যায়। শেপ বিল্ডার টুলটা আমি সিলেক্ট করলাম, অথবা আপনারা শিফট M দিয়েও কিবোর্ড থেকে নিতে পারেন। তো আমি শেপ বিল্ডার টুলটা নিলাম, নেওয়ার পর এখানে যে কাজটা করতে পারি, যদি আমি অ্যাড করতে চাই তখন কি করতে পারি, একটা সিলেকশন, এখানে প্লাস, খেয়াল করেন এই আইকনটাতে কিন্তু একটা প্লাস চিহ্ন, তার মানে আমি শুধু ক্লিক করে ড্র্যাগ করলাম, এক হয়ে গেল।
খেয়াল করে অ্যাড হয়ে গেল। তো আমি চাইলে এখন এটাকে সিলেকশন করে সেই ব্যান্ডার দিয়ে চাই কি ডিভাইড করতে, এই পাথফাইন্ডার কাজগুলো করতে। তো আমি এটা যদি ক্লিক করি, এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা, এবং হচ্ছে এখানে একটা, এই তিনটাতে ক্লিক করলাম। তো দেখি কি কাজটা হলো। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা অ্যাড হয়ে গেল। আমি প্রত্যেকটা কিন্তু এক একটা ক্লিক করলে আর কিছু করি নাই। ওই যে ট্রিমের কাজটা বা ডিভাইডের কাজটা কিন্তু এখানে হয়। আমি শুধু শেপ বিল্ডার দিয়ে সিলেক্ট করছিলাম প্রত্যেকটা সিলেকশন এরিয়াতে, তখন কিন্তু ডিভাইড হয়ে যায়। আমি এটাকে আনডু করে আবার নিয়ে যাই। ওকে, সিলেকশন, শেপ বিল্ডার টুল। আমি চাই কোনো একটা জায়গায় মাইনাস করতে বা কোনো একটা শেপ। আমি এটাকে মাইনাস করতে চাইলে আমরা যখন সিলেকশন করি কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল বা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, তখন কিন্তু শিফট দিয়ে প্লাস হতো, আর মাইনাস হওয়ার জন্য কোন টুলসটা ইউজ করতাম বা কিবোর্ড থেকে কোন কিওয়ার্ডটা আমরা নিতাম, কারণ মনে আছে কোন একটা সিলেকশন থেকে মাইনাস করার জন্য? একটা রেসপন্স করে কারো মনে নেই? সিলেকশন থেকে যখন কোন একটা সিলেকশনকে অ্যাড করতে হতো তখন কি করতাম, বা যখন কোন একটা সিলেকশন থেকে মাইনাস করতে হতো? না, সেই বিল্ডার টুল তো হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য। ফটোশপের জন্য কি করতাম আমরা? না, কন্ট্রোল থেকে তো হচ্ছে সিলেকশন হতো। আপনারা একটু খেয়াল করেন, আমি আবার বলি, যখন আমরা একটা সিলেকশন করতাম কোন একটা ইমেজের, তো ইমেজটাকে সিলেকশন বাড়ানোর জন্য কিবোর্ড থেকে কি মানে হচ্ছে প্রেস করতাম, কি কিওয়ার্ডটা নিতাম, অথবা কোনো একটা সিলেকশন থেকে মাইনাস করার সময় কিবোর্ড থেকে কি আমরা কিওয়ার্ডটা নিতাম? কারো মনে নেই? হ্যাঁ, কে বললেন? অল্টার। আচ্ছা, জি ভাই, ওনার মনে আছে। মানে হচ্ছে একটা সিলেকশন থেকে কোনো একটা অংশ বাদ দিতে হলে আমাদেরকে অল্টার প্রেস করতে হতো। তো ইলাস্ট্রেটরে যখন শেপ বিল্ডার নেই, প্রথম অবস্থায় ম্যাজিক কন্ট্রোলের মতো, মানে প্লাস থাকবে, সরি কুইক সিলেকশনের মতো, যত বেশি আমি চাই ক্লিক করলে অ্যাড হবে। আর যখন মাইনাস করতে চাই তখন আমি অল্টার প্রেস করে দিলাম। অল্টার প্রেস করার সময় খেয়াল করে আমার যে কার্সারটা চেঞ্জ হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তো আমি এখান থেকে অল্টার প্রেস করে এখানে দিলাম, এতটুকু অংশ মাইনাস হয়ে গেল। আমি যদি চাই এখানেও মাইনাস করতে, এটাও মাইনাস হয়ে যাবে, এখানে শুধু থাকবে এতো। তো আমি এই পাথফাইন্ডারের কাজটাই হচ্ছে শেপ বিল্ডার দিয়ে করতে পারি। আমি চাইলে কোনো একটা জায়গাকে অ্যাড করতে পারি ট্র্যাক করে, তারপর হচ্ছে ডিভাইড করার জন্য আলাদা আলাদা সিলেকশন করে করে ডিভাইড করতে পারি, বা কোনো একটা জায়গায় মাইনাস করতে চাইলে অল্টার প্রেস করে ওই অংশটাকে সিলেক্ট করে মাইনাস হয়ে যায়। তো এই পাথফাইন্ডার এবং হচ্ছে শেপ বিল্ডার টুলস আপনাদের সবসময় লাগবে লোগোর ক্ষেত্রে, আর এই টুলসগুলো তো লাগবেই। আমরা আরেকটা জিনিস দেখি যে আর কীভাবে ডিভাইড করতে পারি, মানে পাথফাইন্ডার দিয়েই, বাট অন্য কোনো টুলস দ্বারা ডিভাইড হয় কিনা। আমরা এক কাজ করতে পারি, এখান থেকে যেহেতু আপনাদেরকে ডিভাইডের অংশটা দেখালাম, এখানে কিন্তু আমি কোনো ভালো একটা শেপ নিয়ে নেই, জাস্ট একটা শেপ রেক্টেঙ্গেল বা হচ্ছে কার্ভ নিয়ে করি। তো আমি চাই যে অন্য একটা শেপ নিয়ে আমি এখানে অলরেডি হচ্ছে একটা সার্চ করে নিয়ে আসছি, আমি আপনাদেরকে এটাতে দেখাতে পারি। হ্যাঁ, এটা নিয়ে আসি। জিনিসটা মনে হলো, আরও কিছু বেসিক জিনিস আছে আপনাদের বলে দিই। এটাকে কাজ করার আগে সিলেক্ট হচ্ছে না কেন, এটাকে আমি মুভ করে সরাতে যাচ্ছি। আমরা যখন ফটোশপে কোনো একটা শেপকে অথবা হচ্ছে কোনো একটা ইমেজকে কপি করতাম, তখন কিন্তু আমরা কী করতাম, কন্ট্রোল সি দিয়ে কপি করতাম। বাট পেস্ট করার সময় আমরা সবসময় কী করতাম, কন্ট্রোল ভি, তাই না? ফটোশপের জন্য কন্ট্রোল ভি করতাম। তো এখানে দেখি তো এই কাজটা হয় কিনা। আমি এটাকে কপি করতে চাই অল্টার ছাড়া, বিকজ হচ্ছে ফটোশপে আপনি এই অল্টার দিয়ে মুভ করে অন্য একটা জায়গায় নিয়ে মানে হচ্ছে কপি হবে এবং পেস্ট হবে। ফটোশপে এবং ইলাস্ট্রেটর এই একটা সেম, শুধু এইখানে এটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল সি কপি, দেন হচ্ছে কন্ট্রোল বি দিলে দেখি কি হয়। কন্ট্রোল বি দিলাম, সিলেকশনে বি হয়ে গেল। আচ্ছা, এক কাজ করি, এটাকে আমি একটু আনডু করি। তো আমি চাই এখানে হচ্ছে আমি সিলেকশন করলাম এবং হচ্ছে এই জায়গাতেই হচ্ছে পেস্ট হবে, তাই না? আমি যখন কন্ট্রোল সি দিই এবং কন্ট্রোল বি দিই, অন্য একটা জায়গায় পেস্ট হয়ে যায় বা কিছুটা হচ্ছে ওই শেপ থেকে মুভ হয়ে যায়। তো আমি এই কাজটাকে ডিলিট করে এটাকে কন্ট্রোল সি দিলাম, খেয়াল করেন
এই জিনিসটা কী করে আবার আপনাদের দেখায় যে এই যখন হচ্ছে আমি ফটোশপের মধ্যে Ctrl+C Ctrl+V দিতে চাই তখন হচ্ছে আমার কপি থেকে জায়গাটা মুভ হয়ে যায়। বাট আমি ইলাস্ট্রেটর Ctrl+C দিলাম, কপি হলো, Ctrl+F দিলে যে কাজটা হয় যে আমার ওই শেপটা ওই জায়গাতে থাকবে কিন্তু ফোরগানো হবে, মানে হচ্ছে উপরে চলে আসবে। তো আমি Ctrl+F অলরেডি প্রেস করে ফেলছি, এখানে এটাকে মুভ করে সরাই, তো এই তো আমার অলরেডি কপি এবং পেস্ট হয়ে গেছে এবং ওই সেম জায়গাতে। তো আমি এটাকে আন্ডু করে আবার দেখি, আমি এটাকে Ctrl+C দিলাম কপি, এখন হচ্ছে Ctrl+F না দিয়ে অথবা হচ্ছে Ctrl+V না দিয়ে Ctrl+V দিলাম, মানে হচ্ছে ফার্স্ট যে ভিটা থাকবে ওই ভিটায় প্রেস করলাম। করার পর যে জিনিসটা হয় যে এখানে বেঁকে চলে যায়, এটা আপনারা কালারের জন্য বুঝতেছেন না, বা একই শেপ তো একই কালারে, এই জন্য আপনারা বুঝতে পারছেন না যে ফন্টে আসতেছে নাকি বেঁকে যাচ্ছে। যদি কোনো সিলেকশনকে, কোনো শেপকে অথবা হচ্ছে কোনো ইমেজকে আমি কপি করে পেস্ট করতে চাই ওই জায়গাতে, তখন হচ্ছে আমাকে শর্টকাট কমান্ড হিসাবে Ctrl+F দিতে হবে, মানে উপরে চলে আসবে। F দ্যাটস মিন হচ্ছে ফন্টে। আর যখন Ctrl+V দেব, মানে Ctrl+C কপি করার পর যখন পেস্ট করতে চাইবো, আমি ভি না দিয়ে প্রথম বিটা দিব, তো এটা কপি হয়ে ওই পেস্ট হবে, বেঁকে হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনারা কপি পেস্টের জন্য মনে রাখতে পারেন যে এটাকেও অল্টার দ্বারা আমি কপি করতে পারি, অথবা হচ্ছে Ctrl+J না দিয়ে আমি এটাকে কি করতে হবে, আমরা তো জানি সবাই যে Ctrl+C দিয়ে বা হচ্ছে এখান থেকে Ctrl+J দিলে লেয়ার থেকে কপি হয়ে যেত। এখানে কিন্তু Ctrl+J দিলে কিছু হয় না, খেয়াল করেন আমি Ctrl+J প্রেস করছিলাম, এখানে জয়েন্টের জন্য একটা টেক্সট আসছে গ্রাফিক্সে, তো এটাকে আমি বাদ দিয়ে দিই। তার মানে Ctrl+C Ctrl+V দিলেও পেস্ট হবে অন্য জায়গায়, আর আমাকে যে দিলে এখানে ইলাস্ট্রেটরে কপি পেস্ট হবে না, যে দিলে ফটোশপে কপি পেস্ট হয়, ইলাস্ট্রেটরের জন্য Ctrl+F দিতে হয় অথবা হচ্ছে Ctrl+V দিতে হয় কপি পেস্টের জন্য। যখন আমি ফন্টে দিব পেস্ট করে তখন হচ্ছে Ctrl+F, আর যখন হচ্ছে আমি ব্যাকে দেবো তখন হচ্ছে আমার Ctrl+V। আমি চাইলে এই শেপটাকে লাইন টুল দিয়েও ডিভাইড করতে পারি, লাইন টুল বলেন অথবা হচ্ছে অন্য কোনো শেপ বলেন, এখানে স্কোয়ার শেপ নেই, ইলিপস নেই, যে কোনো হচ্ছে নিতে পারি শেপ নিয়ে। আমি পুরোটাকে ডিভাইড করার সময় আমি এখানে যেভাবে শেপ বিল্ডার টুলস দিয়ে কাট করতে পারতাম, ঠিক ওইভাবে হচ্ছে আমি পাথফাইন্ডার দিয়েও এটাকে কাট করতে পারবো। এই জিনিসগুলো সেম। তারপর হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এখানে রেক্টেঙ্গেল নিলাম, একটু ছোটো করে নিই, এটাতে একটা কালার দিয়ে দিলাম। তো যখন হচ্ছে আমরা সিলেকশন করে এটাকে কাস্টমাইজ করতাম, আই মিন হচ্ছে শেপটাকে যখন আমি ছোটো বড়ো করতাম তখন কি করতে হতো, আমাকে কিবোর্ড থেকে Ctrl+T দিতে হতো, অথবা এখানে সিলেক্ট করে উপরে যদি শো ট্রান্সফার কন্ট্রোলটা আমি অ্যাক্টিভ করতাম তখন কিন্তু ওই সিলেকশনগুলো চলে আসতো। তো ইলাস্ট্রেটর হচ্ছে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই শেপটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং ওই সিলেকশন এরিয়াটাও শো হবে। তো এখান থেকে Ctrl+T দিতে হবে না, শুধু সিলেকশন করলেই কিন্তু এই এরিয়াটা চলে আসে। তো আমাকে রোটেট করতে হলে তো হচ্ছে ইলাস্ট্রেটর সেম এতে এভাবে রোটেট করতে, ইলাস্ট্রেটর এবং ফটোশপে এই কাজটা সেম, এভাবে রোটেট করতে হয়। বা এখানে আমার রোটেটের জন্য হবে না, আমাকে এটাতেই করতে হবে। তো এটাকে রোটেট করার জন্য এখানে আমার রোটেট টুলসও দেওয়া থাকবে। তো ফ্লিপ টুলস, আমি রোটেট টুলটা নিয়ে আসি আর প্রেস করে, সবার আবার উপরে থাকতে পারে, আমি টুলস নিয়ে আমার টুলসগুলো একটু এলোমেলো হয়ে গেছে, কাজ করার সময় অনেক টুলস ভেতরে চলে আসছে। তো আপনারা চাইলে আর প্রেস করতে পারেন অথবা হচ্ছে কি ওই রুটেড টুলটাও কাজ করতে পারেন। তো রুটেড টুল, তারপর হচ্ছে রেফ্লেক্ট টুল বা পাথফাইন্ডার সব কিছু নিয়েই আমি চাই যে যদি আমি সব টুলস আলাদা আলাদা করে না বোঝাই, এই ক্রোম টুলস বা ক্রোম লোগোটাকে যদি আমি ক্রিয়েট করি তখন হচ্ছে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। তো একটা জিনিস হচ্ছে এখানে আপনারা যখন ক্রোমটাকে দেখবেন, অনেকেই কিন্তু এটাকে ক্রিয়েট করার জন্য একটা মানে হচ্ছে টুলসও নির্ধারণ করে ফেলবেন যে আমি এই ক্রোমটাকে এই টুলস দিয়ে কাজ করতে পারবো। যদি আমি আপনাদেরকে বলি যে এই ক্রোম টুলটা আপনারা আমাকে এটা ক্রোম টুলটাকে লোগোটাকে কপি করে দেন, তখন আপনারা কি বলবেন যে এটা কোন কোন টুলস দিয়ে আমরা পারবো কপি করতে। ফটোশপের বেলায় অথবা হচ্ছে ইলাস্ট্রেটর তো নতুন, তারপর বলুন তো কোন টুল দিয়ে এটা খুব সহজে করা যায়। যদি দিয়ে আমি ক্রোমটাকে আপনারা কপি করে দিবেন তখন কি করবেন, কোন টুলসের সাহায্যে এটাকে খুব সুন্দর করে কপি করতে পারবেন। আচ্ছা, দেলোয়ার হোসেন বলেন পেন টুল দিয়ে, ঠিক আছে। আর কি কি নেওয়া যায়, কোন টুলস দিয়ে?
আচ্ছা, কুইক সিলেকশন টুল দিয়ে কপি করে দেন আপনারা কালার টালার দিয়ে কাজ করতে পারবেন, তাই তো? আমি মনে করি এখান থেকে রুটেড টুল, তারপর হচ্ছে আপনার লাইন টুল, ইলিপস বা হচ্ছে পাথফাইন্ডার অথবা হচ্ছে শেপ বিল্ডার, এই টুলসগুলো কিন্তু সবসময় আমাদের লোগোর ক্ষেত্রে লাগবে। এটা আমি আপনাদের প্রথমে বলছিলাম। তারপর যখন আমি আলাদা করে আপনাদেরকে উদাহরণ দিই তখন কিন্তু ভালো করে একটা আপনারা কনসেপ্ট নিতে পারছিলেন না। তো যদি আমি এগুলোকে ক্রিয়েট করে আপনাদের দেখাই, হয়তো বা আপনাদের আইডিয়াটা চলে আসতে পারে। তো আমি রবির লোগোটাকে এখানে ক্রিয়েট করি, দেখি তো কীভাবে করা যায়। এটাকে আমি একপাশে রেখে দিই। তারপর যে কাজটা করতে হবে, আপনারা বলুন তো এটা কীভাবে ক্রিয়েট করা যাবে খুব সহজে। আমি অলরেডি বলে ফেলছি টুলসগুলো, তারপর হচ্ছে আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করলাম। পেন টুলে করা যাবে, চাইলে আর কোন কোন টুলসে করতে পারেন। ফটোশপ হলে কী করতেন, কারো কোনো আইডিয়া নেই? অলরেডি হচ্ছে আমি বলেও দিলাম যে এই টুলসগুলো নিতে পারেন। কেয়ার কোয়েশন না করে আমি নিজেই করি, তাই তো? তো এটাকে একটু বড় করে আমি চাই লাইন টুলের সাহায্যে এটাকে ডিভাইড করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে একটা ডিভাইড করব। আমাকে দেখতে হবে যখন লাইন টুল নিয়ে আমি ডিভাইড করব, তো আমাকে এই এরিয়াটাও কিন্তু খেয়াল রাখতে হবে। একদম ওই কর্নারে অ্যাডজাস্ট করে তারপর আমাকে ওকে করতে হবে। এই জন্য আমাকে জুম করতে হবে, বেশি বেশি করে জুম করলে সরি সিলেকশন হচ্ছে না। একদম পারফেক্ট, তাই না? একদম কর্নারে বসে গেছে। তো এই কাজটা শেষ লাইন টুলের। এখন আমি চাই এই পাশ থেকেও ডিভাইড করব। আবার আমি সেম এখান থেকে দিয়ে পুরোটাকে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পর যে কাজটা করতে হবে, যেটাকে আমি চাইলে এভাবে ডিভাইড করতে পারি। আমি চাইলে কিন্তু শেপ বিল্ডার টুল নিতে পারি এখান থেকে, অথবা এই যে শেপ বিল্ডার দিয়ে কিন্তু পার্ট করতে পারি, অথবা আমি কি করতে পারি এখান থেকে পাথফাইন্ডার নিয়ে পাথফাইন্ডার যে ডিভাইড অপশনটা ছিল আমি কিন্তু ভাগ করতে পারি। তো আমি এই শেপটাতে শেপ বিল্ডার দিয়ে শুধু ক্লিক করি, ডিভাইড হয়ে যাবে। এখানে কোনো কালার দেওয়া নেই, এই জন্য এটাকে প্রত্যেকটাকে আমি কালার দিতে পারবো, আলাদা আলাদা করে সিলেকশন করে আমি কালার দিতে পারবো। এখান থেকে হচ্ছে কালার নাই, ফিলে এটাতে একটা কালার দিতে পারবো, খেয়াল করছেন? তো এই পদ্ধতিতে আপনি পারবেন। তো আমি চাই লোগোটাকে ক্রিয়েট করব, তার মানে আমাকে স্কোয়ার না দিয়ে যদি আমি আরও সহজে কাজ করতে পারবো, এখান থেকে আমি পলিগনাল টুলটা নিয়ে নিই। নেওয়ার পর দেখি তো পলিগনাল যদি নিই তাহলে হচ্ছে কয়টা শেপ লাগবে আমার। প্রায় সিমিলার হয়ে গেল। আমি রেডটাকে একটু চেঞ্জ করি, কালারটা হচ্ছে আমার খুব বেশি চোখে প্রবলেম হচ্ছে, এটাকে আমি চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিই, ব্ল্যাকটাই দিয়ে কাজ করি। তো আমি এখান থেকে পলিগনাল একটা নিলাম, নেওয়ার পর যে কাজটা করতে পারি লাইন টুল দিয়ে আবার ডিভাইড করে আপনাদেরকে দেখাবো। যে প্রথম থেকে আমি লাইন টুল নিয়ে প্রত্যেকটা কর্নারের জন্য ওই লাইন টুলটা আসে। সিলেকশন করে দেখি কী কাজ করলাম। প্রত্যেকটা লাইনে কোনো কালার দেই নেই, স্টোর দেই নেই, এই জন্য সহ হয় না। এই তো আমি পুরোটা এরিয়া নিয়ে নিলাম। যে পলিগনার যে প্রত্যেকটা শেপ ছিল কর্নার, আমি কর্নার থেকে ওই লাইন টুল দিয়ে সিলেকশন করে ফেললাম। এখন আমি চাইলে শেপ টুল আগের মতোই শেপ বিল্ডার টুল দিয়ে অথবা হচ্ছে ডিভাইড দিয়েও করতে পারি। তো আমি ডিভাইড করে ফেলে এখান থেকে ডিভাইড হয়ে গেল, দেন আনগ্রুপ হয়ে গেল। প্রত্যেকটা খেয়াল করেন আমি যখন সিলেকশন করি এক একটা পার্ট হয়ে গেছে, তাই তো ডিভাইড হয়ে গেল। তো রবির জন্য
যে জিনিসটা করতে হবে এখানে রবির এতটুকু অংশ ঠিক আছে, শুধু এটাকে শুধু আমি মুভ করলে বা এটাকে যদি ডিলিট করে আর উপরে একটা দিয়ে দিই তাহলে কাজটা হয়ে যাবে। তো অনেকেই কী করে যে এটাকে নিয়ে গিয়ে এভাবে করে এটাকে রোটেট করে এখানে অ্যাডজাস্ট করতে পারি, তাই তো? এখানে অ্যাডজাস্ট যদি করে দিই তাহলে কাজটা সহজ হবে। যারা আমরা ইলাস্ট্রেটর একটু কাজ পারি বা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া আছে, এই কাজটা কিন্তু আমরা করলে হয়ে যাবে, অনেকেই বলবে। এই তো পুরোটা হচ্ছে এই শেপটা হয়ে গেছে। আমি এই কাজটাকে অন্য একটা টেকনিক করি, একটা আনগ্রুপ করলাম, ডিভাইড করা শেষ, আনগ্রুপ ডিভাইড করার পর পাথফাইন্ডারে আমাকে আনগ্রুপ করতে হয়। তো এইটাকে সিলেক্ট করে আমি এই জায়গায় ভালো করে ডিভাইড হয় না, এতে এখানে হচ্ছে কোনো কাজ করবে না। আমি জুম করে ডিভাইড করলে ভালো হতো, তারপরে দেখিয়ে দিই, আপনারা কাজ করেন ভালো করে। আমি এখান থেকে বলছিলাম রুটেড টুল এর কাজ, এটাকে আমি ক্লিক করলাম পয়েন্টে। এখন আমার পয়েন্ট হচ্ছে এটা না, এইটা হচ্ছে পয়েন্ট। যদি ভালো করে আমি ডিভাইড করতাম তাহলে এটা আমাকে কর্নার শো করতো। আমি এখানে এসে পয়েন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আমি মুভ করি, খেয়াল করেন যে কাজটা আমাকে রুটেট করে করে মানে হচ্ছে নিয়ে যেতে হতো, এই জায়গাটা এখন কিন্তু এই কাজটা আমি খুব সহজে শুধুমাত্র এই কর্নারটাকে ঠিক রেখে এখন আমি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবো। এই তো কাজটা আরও ফাস্ট হয়। এটা রুটেট কাজের একটা ভালো, রুটেট টুলসের একটা ভালো সুবিধা যে সবসময় যে কোনো একটা পয়েন্ট থেকে আমি সিলেক্ট করে আমি একটা পয়েন্ট। সাউন্ডের একটু প্রবলেমের জন্য বুঝতে পারতেছি না, এটা যদি আরেকবার বলতে, মানে কিভাবে এটা রোটেট করলেন? আচ্ছা আমি আবার বলি, এখানে তো ডিভাইডটা তো সবাই বুঝতে পারলেন তাই না? তো ডিভাইড করার পর আনগ্রুপ করে ফেললাম। আনগ্রুপ করার পর আমি এই কাজটাকে আমি কী করতে পারতাম, এখান থেকে নিয়ে গিয়ে এটাকে ম্যানুয়ালি রোটেট করে আমি অ্যাডজাস্ট করতে পারতাম, এখানে ফিক্সড করে বসাতে পারতাম। বাট আমি চাই যে যখন ফিক্সড করে বসাই তখন কিন্তু অনেকটা সময় যায়, তারপর হচ্ছে ভালো করে কিন্তু বসে না। তো এই কাজটা সহজ করার জন্য আমি টুলবার থেকে রুটেড টুল নিয়ে আসলাম। রুটেড টুল বা আমি কিবোর্ড থেকে প্রেস করলেও চলে আসবে। তো আমি চাই কি পুরোটা হচ্ছে মুভ হবে, বাট এই কর্নারটার জন্য মানে শুধু ফিক্স থাকবে বা বসা থাকবে, ওই জন্য আমি এই কর্নারটাকে ক্লিক করে এটাকে লক করে দিলাম। এক ধরনের লক বলতে পারে। তারপর যেটা করতে পারি, এখান থেকে আমি মুভ করতে পারি, অথবা এই কর্নার থেকে ধরেও এটাকে আমি এভাবে রোটেট করতে পারি, অথবা হচ্ছে মুভ করতে পারি। দেন এই অংশটা হচ্ছে এখন লক, আমি এটাকে জুম করে অ্যাডজাস্ট করে দিলাম, হয়ে গেল। এখন শুধু কালার দেওয়ার থেকে আমি খুব সহজে এটাকে সিলেক্ট করে ফটোশপের মতো আমাকে ফিল কালারে বা ফোরগ্রাউন্ডে গিয়ে কালারটা না অ্যাপ্লাই করলেও হবে। আমি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আইডি উপর চলে আসবে, অথবা হচ্ছে টুল থেকে নিয়ে আসতে পারে, ক্লিক করে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এটাতে ক্লিক আইডি উপর, প্রত্যেকটাকে আমি এভাবে কাজ করতে পারবো। আমার লোগো হয়ে গেল, ঠিক আছে। আমি চাইলে এই কাজটাকেও ক্রম যে লোগো, এই ক্রম লোগোর ক্ষেত্রেও করতে পারি, ডিভাইড করে। আমি এটাকে নিয়ে আসি, একটু বড় করে কাজটা করতে হবে। তো আমি প্রথমেই ক্রমটাকে লক করে দিয়ে যাই। লক করলে যে সুবিধা হবে, যদি আমি এখানে এসে অন্য কোনো টুলস শেপ ক্রিয়েট করি, অন্য কোনো শেপকে মুভ করতে চাই, তখন দেখা যায় যে একসঙ্গে যখন সব কিছু সিলেক্ট করে ফেলবো বা ডিলিট করতে চাইবো, তখন ওই যদি লক করি তো ক্রোম যে মেইন ইমেজ এটাতে এটা মুভ হবে না, লক থাকবে। তো এখান থেকে লেয়ারে গিয়েও লক করতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে শর্টকাট অথবা এখানে রাইট বাটন ক্লিক করে উপরে আমার কী করতে হবে, আমি এটা থেকে Ctrl+2 দিয়ে দিই। Ctrl+2 দিলে যেটা হয় যে লক হয়ে গেল। আবার আমাকে আনলক করার জন্য আমি শর্টকাট কিওয়ার্ডগুলো ফলো করি, Ctrl+2 দিয়ে লক হয়, Ctrl+2 দিলে আনলক হয়ে যায়। আমি কিবোর্ড থেকে আবার দিই, সিলেকশন করার পর Ctrl+2 লক, এবং এটাকে আনলক করতে চাইলে Ctrl+2। তো আমি এখন লক করে কাজ করি, Ctrl+2 দিয়ে লক করে দিই। এখন আমাকে যে কাজ করতে হবে, ইলিপস নিতে হবে। আমি মনে করি খুব সহজে হচ্ছে ইলিপস যদি নিয়ে নিই। আর পেন্সিলের কাজ যদি করেন তাহলে দেখা যায় কি ওই কার্ভটা আপনারা হবে না। পেন্সিলে বুঝতেই পারছেন যে পেন্সিল থেকে আপনি কার্ভ করে ইলিপস ক্রিয়েট করবেন, অনেকটা ট্রাফ হয়ে যাবে। এটাকে আমি স্ট্রোকে কনভার্ট করে ফেলি। আমি এখান থেকে চাইলে কার্সারটাকে শর্ট করতে পারি, অথবা হচ্ছে Ctrl+X দিয়েও আমি কনভার্ট করতে পারি। একটা করে ফেললাম, এটা থাকবে। দেন আমার আরও লাগবে, তো আমি চাই না বারবার ক্রিয়েট করি, আমি চাই এটাকে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+F দিয়ে পেস্ট করে ফেলি।
তো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করে ফেলাম, কপি করে দেন এটাকে ছোটো করে দিলাম, ছোটো করে রেখে ফেললাম। দেন আমি আবার চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তো আমার ইলিপস নেওয়া হয়ে গেল, তাই না? আমি 3টে ইলিপস নিয়ে নিলাম। এখন যে কাজটা করতে হবে, আমি এখান থেকে রুলার নিয়ে নিই, কন্ট্রোল আর দিয়ে সেম প্রসেস আমি গাইডলাইন নিব। তো আমি এখান থেকে রুলার নেওয়ার জন্য ইলাস্ট্রেটরে যেভাবে আমি ড্র্যাগ করে নিয়ে আসতাম এখানেও নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাকে যে কাজটা করতে হবে, এই রুলারটা যেন হচ্ছে একদম সেন্টারে হয়, এই শেপের সেন্টারে যেন হয়। তো আমি মেকশোর করার জন্য কিন্তু জুম ইন করে দেখলাম যে হ্যাঁ একদম সেন্টারের পয়েন্টে কিন্তু ওই লাইনটা আসছে। এদিকে একটা নিয়ে নিলাম, আরেকটা নিব এই পাশ থেকে। তো এটা সেন্টারে কিনা শিওর হওয়ার জন্য আমি একটু শেপে সিলেক্ট করে, হ্যাঁ একদম সেন্টারে কিন্তু দুটোই দেওয়া আছে। তো আমি আবার এই দুটাকেও লক করে দেবো। লক করবো কারণ কেন, এখান থেকে হচ্ছে আমি ডিভাইড করবো, মুভ করবো। তো যে প্রবলেমটা হয় ইলাস্ট্রেটরে, ফটোশপে তো হচ্ছে গাইডে কোনো কাজ করে না, মানে যখন আমি গাইড নিই রুলার নেই তখন কিন্তু কোনো এফেক্ট করে না, মানে এটাকে সহজে আমি মুভ করতে পারি। আর এখানে ইলাস্ট্রেটর যখন কাজ করি ওই গাইডগুলো লাইনের হিসেবে মতো কাজ করে, এই লাইনের মতো এফেক্ট করে। যদি ডিভাইড করি তখন ওই লাইনটাও ডিভাইড হয়ে যাবে। তো এই জন্য আমি এগুলোকে লক করে কাজ করব। আর এখানে রোটেটের কিছু ব্যাপার আছে, এই জন্য এই দুটাকেও আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। হ্যাঁ লক হয়ে গেছে। এখন যে কাজটা করবো, এটা লাইন টুল নিয়ে এখান থেকে ডিভাইড করার জন্য খেয়াল করবেন যে আমি ডিভাইড যদি করে দিই, আমি চাইলে তো এখানে পেন্টুল দিয়ে এটাকে দিতে পারতাম, বাট পেন্টুল অনেক টাফ হয়ে যাবে। তো আমি চাই যেহেতু আমরা ডিভাইড করতে পারি শেপ বিল্ডার দিয়ে, পাথ ফাইন্ডার দিয়ে বা লাইন টুল দিয়ে শেপ করে ডিভাইড করতে পারি, তো আমি চাই এখানে ডিভাইড করে দিই। ডিভাইড করে দিলে প্রত্যেকটা পার্টে আমি কালার দিতে পারবো, তাই না? তো আমি এখানে এসে একটু বড় করে কাজ করি, এটাকে আমি দিয়ে দিলাম। আর এবং শেপ আপনাকে দেখতে হবে যেন এই লাইনটা কখনো হচ্ছে এই শেপে বা হচ্ছে ভেতরে না আসে, তখন কিন্তু আবার ডিভাইড হবে না, বুঝতে পারছেন? সবসময় হচ্ছে এই লাইনটাকে আপনার বাইরে রাখতে হবে। তো আমি এটাকে বাইরে রেখে দিলাম। এখন যে কাজটা করব, কিছু বলবেন? তারপর যে কাজটা করবো, আমি রুটেড টুলের সাহায্যে করবো। যে এই যে শেপটা এটা থাকবে, আমি রুটেড টুল নিয়ে সেন্টারে বসাই দেবো। তারপর এখান থেকে আমার অ্যাক্টিভ কিন্তু এখন হচ্ছে এই লাইন টুল, তাই তো? এবং লাইন টুলটা আমি অলরেডি একটা ক্রিয়েট করে ফেলছি এবং এরিয়াটাও শো করে দিলাম। তো এখন আমি ওই রুটেড টুল দিয়ে লক করব। লক করে এটাকে আমি কপি করতে পারি অথবা হচ্ছে মুভ করে কপি করতে পারি। তো আমি চাইলে যে কোনো একটা সাইজ দিতে পারি। এই যদি আমি ইলিপস না সার্কেলসটার যদি আমি সাইজ দিতে চাই 360 ডিগ্রি, তাহলে যে একভাবে আমি ডিভাইড করতে পারি, অথবা হচ্ছে ম্যানুয়ালি আমি এটাকে লক করে, যেহেতু এখন হচ্ছে এটা অ্যাক্টিভ, আমি অল্টার প্রেস করে এভাবে রেখে দিতে পারি। এই তো আমার হচ্ছে দুটো লাইন হয়ে গেল। সরি, এটা হয়নি এখনও। এই তো হয়ে গেল। এখন যে কাজটা করতে পারি, কন্ট্রোল ডি দিলে কি কাজ হয় দেখুন তো। আমি ডি দিই, বাট কোনো কাজ করিনি, শুধুমাত্র ডি প্রেস করি এবং এখানে এসে চলে আসে। যেহেতু আমি ভালো করে হয়তো বা জুম করে কাজ করে নিই, তাই আমার ভিতরে চলে আসছে। আমি আবার এটাকে নিই, আনডু করি, থেকে ভালো করে নিতে হবে। এটা সিলেকশন করার পর, এটা সিলেক্ট থাকা অবস্থায় রুটেড টুল নিয়ে সেন্টারে ক্লিক করলাম, এটাকে লক করে দিয়ে দিলাম। সেন্টারে ক্লিক হয়েছে কিনা একটু জুম করে কাজ করতে হবে। আজকে আমি খুব বেশি জুম না করে কাজ করায় শেপগুলো চেঞ্জ হচ্ছে। তো এখানে আমি লক করে দিয়ে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে অল্টার দিয়ে এভাবে করতে পারি। কন্ট্রোল ডি দিয়ে দিলে আমার ওই পারফেক্ট এরিয়া অনুযায়ী চলে যাবে। আমি একবার কপি করার পর পুনরায় হচ্ছে আবার না নিয়ে, এইভাবে বারবার না নিয়ে আমি এটাকে একসঙ্গে করে ফেললাম কন্ট্রোল ডি দিয়ে। তো চলে গেল। এখন আমার কাজ শেষ। আমি 3টাকে ইলিপস ছিল, তো এটাকে আমি ফিলে কনভার্ট করে ফেলে, অথবা হচ্ছে আমার স্টক থাকবে। জি বলুন। এখানে যে কালার দেখে নিয়ে আসতে, তখন আমরা এমনিতে করতে যাবো। হ্যাঁ
কপি না করো, ওই 120 ডিগ্রিটা আমার কি হবে, 60 ডিগ্রি করবো, তাই না? তাহলে আপনাকে মানে হচ্ছে আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনি কয়টা ডিভাইড করবেন, একটা বৃত্তকে হচ্ছে কয় ভাগ করবেন। তো এখানে যেহেতু হচ্ছে 120, তাহলে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে আমার 60 করে পড়ে, তাই না? আর যদি 30 করে পড়ে। আচ্ছা বলুন। এখানে 360 ডিগ্রি না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, যদি আমি ভাগ করি তিনটে, আপনি 3টা ডিভাইড করছেন, তাহলে 120 ডিগ্রি, তাই না? হ্যাঁ আপনি 120 ডিগ্রি হবে কি? আপনি তো এখানে কপি করলেন তো। আচ্ছা, তো আমি তো হচ্ছে এটাকে সহজ করার জন্য এভাবে কপি করে দিলাম। যদি আমি চাই যে ম্যানুয়ালি, আপনাদেরকে বলছিলাম যদি আমি সার্কেলকে ডিভাইড করতে চাই তাহলে আমি এখান থেকে করলেও করতে পারবো। তো রুটের টুলকে যদি আমি ডাবল ক্লিক করি, ওই যে অ্যাঙ্গেল বা হচ্ছে এই যে বৃত্তের সাইজটা চলে আসবে। দেখুন হচ্ছে আমি কতটুকু অ্যাঙ্গেলের হচ্ছে এটাকে রোটেট করতে চাই, কতটুকু রোটেট করতে চাই। তো যদি আমি 120 করি তাহলে হচ্ছে এখানে 120, যদি হচ্ছে আমি 30 ডিগ্রি করতে চাই ওই অনুযায়ী, তাহলে হচ্ছে এখানে আমি থেকে সাইজটা দিয়ে যদি ওকে করি তাহলে দেখবেন আমি ফার্স্টে এগুলোকে নিয়ে আসি। তার আগে হচ্ছে আপনাকে গাইডটাকে লক করতে হবে, ঠিক আছে? গাইড থেকে সবসময় লক করে কাজ করতে হবে। তো গাইড থেকে লক করার পর যদি আপনি এখান থেকে এটাকে নেন তো আমি মনে করবো যে এটাও ইজি হয়, অনেকে এইভাবে করে। আবার যদি চান আমি একটু ডিলিট করি, লাইনটাকে আমি সিলেক্ট করি, যে কোনো একটা কালার নিয়ে শুধু নিয়ে নিই এখন আপাতত। যদি চাই আমি এখান থেকে লক করতে, তো আমাকে আবার গাইড নিতে হবে। তো আমি এখান থেকে গাইডলাইনটা নিয়ে নিই সেন্টারে। তার আগে একবার শিওর হয়ে যাই যে আমার গাইডটা একদম সেন্টারে কিনা। সেন্টারে এখান থেকেও এটাকে নিতে পারি। এই তো আমার এখন যে কাজটা করতে হবে, গাইডটাকে লক করতে হবে, নাহলে কি ওই অনুযায়ী আমি রোটেট করলে পারবো না এটাকে। নিয়ে আমাকে তো প্রথম অবস্থায় হচ্ছে একটা ঠিক করতে হবে যে কোথায় থেকে হচ্ছে আমি শুরুটা করি, তাই না? কারণ এখানে যদি সাইজটা আবার শো করে না দিই তাহলে হচ্ছে আবার ডিভাইড করতে বা ওই অনুযায়ী সাইজ নিতে আমার প্রবলেম হবে। তো আমি এখানে যদি যে কাজটা প্রথমে করছিলাম, যদি আমি এটাকে একবার নিয়ে নিই এইভাবে, তারপর যেটা করতে পারি এখান থেকে এসে রুটেট টুল সিলেক্ট করে একসঙ্গে আমি অল্টার দিয়ে সিলেক্ট করলাম, মানে ক্লিক এবং অল্টার একসঙ্গে প্রেস করে ওই সাইজটা নিয়ে আসতে পারি। তো আমি যেটা বললাম যে এখানে যদি আমি 120 করে দেখি হয় কিনা, 120 প্রিভিউটা অন করে কিন্তু আমি একবার দেখতে পাই। এই যে প্রিভিউটা অন করে কিন্তু আমি ওই এরিয়াটা কিন্তু দেখতে পারলাম। দ্যাটস মিন হচ্ছে আমি যদি এখানে কালারটা নিয়ে করতাম, কন্ট্রোল জেড দিয়ে দিই, যদি ওই কালারের উপর যদি এই কাজটা করতাম, যে এই জিনিসগুলো আমি একটু হাইড করে আবার প্রথম করে দিই, কন্ট্রোল জেড দিয়ে। প্রথম অবস্থায় আমাকে এরিয়াটা দেখাতে হবে যে আমি কোথায় থেকে কাজটা করবো বা কোথায় থেকে আমার সাইজটা যাবে। তো এই জন্য আমি এটাকে প্রথমে এরিয়াটা নিয়ে নিলাম, এতটুকু থাক। এখানে আমি রুটেট দিয়ে কাজ করতে পারি। ফার্স্ট সিলেকশনটা আমি এভাবে নিই, নেওয়ার পর যেটা করতে হবে রুটেট টুল দিয়ে ওই সার্কেল অনুযায়ী আমি ডিভাইড করতে পারি। আমি রুটেট টুলটা সিলেক্ট করলাম, সেন্টারে ক্লিক এবং হচ্ছে সেন্টারে একসঙ্গে অল্টার ধরে ক্লিক করতে হবে। তো সেন্টারটা এসে আমি অল্টার ধরে ক্লিক করলাম, ওই চারটা চলে আসলো। তো আমি একটু জুম আউট করে করি, কারণ জুম আউট করে করলে আমার ওই সিলেকশন এরিয়াটা চলে আসবে। আমি আবার রুটেট টুল, সেন্টার এবং পয়েন্টে ক্লিক, এখান থেকে 120 দিয়ে দিলাম। প্রিভিউটা অন করতে পারি, যে কাজটা করে এখান থেকে কিন্তু ওইটা সিলেকশন করতে ভুলে যায়, এটাকে সিলেকশন করতে হবে। দেন রুটেট টুল, তারপর অল্টার এবং সেন্টারে একসঙ্গে ক্লিক, 120 ডিগ্রি, তখন 60 ডিগ্রি। যে প্রিভিউটা দিয়ে দেখলাম কি আমার কালারটার সঙ্গে একদম বা হচ্ছে আমি যে এরিয়াটুকু নিতে চাই এতটুকু ডিভাইড হলো। তো আমি এখানে কপি না দিয়ে ওকে করে দিতে পারি, দেন হচ্ছে কপি দিলে হয়ে যাবে। তো আমি কপি দিয়ে দিই, কন্ট্রোল ডি, ঠিক আছে?
এই যে কাজটা করছিলাম ম্যানুয়ালি, এটাকে আমি ওই সাইকেল থেকে নিয়ে আসতে পারি। এখন কিন্তু আমি চাইলে ডিভাইড করতে পারি। আমি প্রত্যেকটাকে এখন স্ট্রোক করে ফেলি, সরি স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে ফেলি। ডিভাইড করতে হলে আমাকে শেপিডার টুল অথবা হচ্ছে কি পাথফাইন্ডারে করতে পারি। তো আমি পাথফাইন্ডারটা নিয়ে নিই, পাথফাইন্ডারটা নিলাম, করে প্রত্যেকটা এখন আলাদা আলাদা হয়ে গেল। ক্রম যেন কোথায় ছিল, আচ্ছা এখানেই ছিল, একটি ক্রমে মিস ছিল এখানে। এটাকে আমি সরাই দিই এবং এখন শুধু কালারগুলো অ্যাপ্লাই করি। চাইলে আমরা এটাকে ডিলিট করতে পারি অথবা রেখে দিতে পারি, যদি চাই আমরা এটাকে ডিলিটও করে দিতে পারি। এই তো একদম হয়ে গেল না? এখন যে কাজটা করতে হবে, এই যে এতটুকু জায়গায় একটা এফেক্ট, এটা শেডোতে পড়ছে, এটাকেও চাইলে আমি ম্যানুয়ালি পেন টুল দিয়ে করতে পারি। এখন যেটা করতে পারি, রেক্টেঙ্গল না নিয়েও পেন টুল দিয়ে করে দিব কাজটাকে সহজ করার জন্য। যদি আপনারা চান আবার হচ্ছে ডিভাইড করতে, তো এখানে আবার ওই লাইন টুলটা নিয়ে নিয়ে ডিভাইড করতে পারেন। তো আমি লাইন টুল অথবা হচ্ছে পেন টুল যে কোনো একটা নিই। কালারটা এখান থেকে কপি করে নিই, এই তো এফেক্টটা চলে আসলো। তো আপনারা চাইলে এখানে গ্রিনে বা হচ্ছে রেডে প্রত্যেকটা শেপ এভাবে দিতে পারেন, পেন টুলে অথবা ওই লাইন টুল দিয়ে ডিভাইড করে। একসঙ্গে ডিভাইড করে নিতাম ভালো হতো। এখান থেকে আমি আবার করতে হবে আমাকে। যদি চান এফেক্টটা দিতে পারেন, লাইন টুল অথবা পেন টুল। শুধুমাত্র সেম হয়েছে কিনা। তো এইভাবে হচ্ছে আমরা যদি আরও কাজ করব, লোগো, এটা তো ছিল একটা ক্রম। যখন হচ্ছে আমরা নিজেদের স্কেচ করে নিজেরা হচ্ছে শেপ ক্রিয়েট করব, ডিজাইন করব লোগোতে, তখন হচ্ছে যখন যে অংশ থেকে আমাকে ডিভাইড করতে হয়, এইভাবে আমরা লাইন টুল দিয়ে, রুটের টুল দিয়ে ওই সাইজটা দিতে পারি, বা শেপ বিল্ডার টুল দিয়ে ডিভাইড করতে পারি, পাথফাইন্ডার দিয়ে কাজ করতে পারি। তো আপনারা দেখবেন যে লোগোর ক্ষেত্রে হচ্ছে এই কয়েকটা টুলস থাকবে, এর বেশি না। আর যে টুলসগুলো একটা রাখতে পারে এখানে, প্ল্যানিং অপশনটা অনেক সময় এফেক্টিভ, বা ওই যে আমরা প্যাটার্ন ইউজ করি, বা প্ল্যানিং অপশন অনেক সময় কপি করার জন্য কাজ করে। তো প্ল্যানিং অপশন দিয়ে অনেক সময় আবার গ্রেডিয়েন্টের এফেক্টও দেওয়া যায়। অনেক কাজ আছে যেগুলো 3D লুক হয়, গ্রেডিয়েন্টের এফেক্টের মধ্যে আবার 3D লুকগুলো আসে ওই প্ল্যানিং অপশনের কাজ অনেক বেশি। আরও অনেক কাজ আছে এখানে, যদি কাজ করি তখন হচ্ছে আবার দেখাতে পারবো। অলরেডি আমাদের ব্রেক টাইম চলে আসছে, তখন কাজ একটা শেষ হয়ে যাবে, আমাকে সেভ করতে হবে। তখন ফটোশপের মতো ফাইলে গিয়ে সেভ এস দিয়ে দিলাম। এখানে ফাইল ফরম্যাটটা আপনার পিএসডি থাকবে না, এখানে ফাইল ফরম্যাটটা থাকবে আপনার, আমি ডেস্কটপে নিই এআই। আমরা ফটোশপে যেভাবে দেখছিলাম পিএসডিটা ছিল আমাদের এডিটিং ফাইল, তো আমরা চাইলে এখানে ইলাস্ট্রেটরটা এডিটিং ফাইল এবং ইপিএসটা অনেক সময় সেভ করতে পারি। বাট এখন আমরা ইপিএস করবো না, শুধুমাত্র এই এআইতে সেভ করে দেবো, ঠিক আছে। আর যদি আমাদের জেপিজি করতে হয়, তখন যে কাজটা করতে হয়, এখানে খেয়াল করবেন, যখন আমি ফটোশপে সেভ এসে যেতাম, তখন কিন্তু সবগুলো ফাইল ফরম্যাট পেয়ে যেতাম সেভের জন্য। এখানে অনেক বড় একটা ছিল জেপিজি, পিএনজি, অনেক অপশন ছিল। বাট ইলাস্ট্রেটরে শুধুমাত্র এআই বা হচ্ছে যে এডিটিং ফাইলটা এখানে শো হয়, অন্য কোনো ফাইল না। তো আমাকে জেপিজি করার জন্য অনেকে আবার ফটোশপে ওই এক্সপোর্ট অপশনটা কাজ করতেন। আমরা চাইলে ফটোশপ থেকে হাই কোয়ালিটি যখন সেভ করতাম কোনো পিএনজি অথবা হচ্ছে জেপিজি, তখন আবার ওই এক্সপোর্টের কাজ করতাম। তো ইলাস্ট্রেটরে ফটোশপে প্রথম অবস্থায় এক্সপোর্টটা ছিল না, বা এক্সপোর্টটা কাজ করতো না, শুধুমাত্র ওই ওয়েবের জন্য সেভ করার সময় আমরা এক্সপোর্টটা নিতাম। বাট এখন সব সফটওয়্যারে দেখা যায় যে এক্সপোর্টের কাজ সবাই করে, কারণ হচ্ছে ইলাস্ট্রেটর থেকে শুরু হয়। তো ইলাস্ট্রেটরে এক্সপোর্টে ক্লিক করার পর এক্সপোর্ট এস, আর যদি আমি ওয়েবের জন্য করতাম তখন ওয়েবটা সিলেক্ট করতাম, এই তো জেপিজি। বাট এখানে একটা প্রবলেম থাকবে, জেপিজি অথবা হচ্ছে পিএনজি যে কোনো ফরম্যাটে করেন আপনি ওই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে দিতে হবে। কেন আমি বলি,
আমরা যখন ইলাস্ট্রেটের কাজ করি এত বড় একটা আর্টবোর্ড নিয়ে করি, তাই না? মানে হচ্ছে আর্টবোর্ডের বাইরে অনেক কিছু থাকে বা হচ্ছে অনেকগুলো আর্টবোর্ড থাকবে। তো আমি কাজ যখন করবো তখন হচ্ছে আমাকে যদি একটা আর্টবোর্ডকে সেট করতে হয় তখন একটা রাখতে হবে এবং খেয়াল করতে হবে ওই আর্টবোর্ডে যেন শুধু ওই ইমেজটা থাকে আর এর বাইরে না যায় কোনো শেপ। তো আমি আমার কাজটাকে সবগুলো আমি ডিলিট করে শুধুমাত্র আমার কাজটাকে নিয়ে আসবো। তো আমার কাজ তো থাকবে আর্টবোর্ডে। তো আমি যদি ওইখানে আর্টবোর্ডটা সিলেক্ট না করি তখন যে প্রবলেমটা হয় আমি আপনাদেরকে দেখেন এখান থেকে এক্সপোর্ট এস এবং ইউজ আর্টবোর্ডটা আমি সিলেক্ট না করে এখানে আমি ডেস্কটপে এসে কাজটা সেভ করে দিলাম এক্সপোর্ট দিয়ে। চোম লিখলে ভালো হতো। ওকে, এটা হচ্ছে আমি আর্টবোর্ড ইউজ করি নাই। যদি আপনারা আর্টবোর্ড ছাড়া ইউজ আর্টবোর্ডটা অপশন না চেক করে দেন তখন এই যে প্রবলেমটা হবে একটু খেয়াল করেন। ফাইল এক্সপোর্ট এস, আমি এখন ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ওকে। আমি উদাহরণটা দেওয়ার আগে একবার দেখি কি কাজ করলাম আমরা। আমি এটাকে ইউজ আর্টবোর্ড সিলেক্ট না করে সেভ করছিলাম। তো দেখুন কি হয়। জেপিজি ইমেজে আর্টবোর্ডের বাইরে যে এরিয়াগুলো ছিল, যে ইমেজগুলো ছিল, মনে হচ্ছে পুরোটা ওই ইলাস্ট্রেটর আর্টবোর্ডে সেভ হয়ে গেল। মানে যতটুকু হচ্ছে ওই আর্টবোর্ড ছাড়া ইমেজ রাখা ছিল সবগুলো কিন্তু একসঙ্গে সেভ হয়ে গেল। তো এটাই প্রবলেম হয়। তো আমাদেরকে সেভ করার সময় ইউজ আর্টবোর্ডটাকে ঠিক করে দিতে হয়। ইউজ আর্টবোর্ডটা দিলে শুধুমাত্র ওই আর্টবোর্ডের কাজটাই শো হবে বা এখানে থাকবে। এখন কিন্তু আমি ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট করে দিয়েছিলাম, তাই শুধু ওই আর্টবোর্ডে আমার যে কাজটা ছিল শুধু ওই কাজটাই কিন্তু থাকবে বা সেভ হবে। তো ঠিক আছে, আপনারা যখন ইলাস্ট্রেটরে সেভ করবেন ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে আপনারা এডিটিং ফাইলটা সেভ করতে পারবেন। আর যখন হচ্ছে আপনি জেপিজি অথবা হচ্ছে পিএনজি ফাইল সেভ করবেন তখন মাস্ট বি হচ্ছে আপনাকে এখান থেকে ইউজ আর্টবোর্ডটাকে সিলেক্ট করে দিতে হবে। ইউজ আর্টবোর্ডটাকে সিলেক্ট না করলে যে প্রবলেমটা হয় যে ওই আর্টবোর্ডের বাইরে যতগুলো ইমেজ থাকবে সবগুলো চলে আসবে। আর ইউজ আর্টবোর্ড দিলে এইভাবে শুধু আপনার ইমেজটা আসবে। এই তো ফাইল সেভে বলে দিলাম। হ্যাঁ, আপনি বলে বলে করলে সবাই বুঝবে। এখানে একসঙ্গে উনি রবি করবেন এবং হচ্ছে ক্রম করবেন। তো উনি যেভাবে করেন যা যা বলেন একটু হচ্ছে ফলো করবেন, যাদের হচ্ছে একটু প্রবলেম হবে কাজ করতে। ঠিক আছে, আপনি অন্তত কীভাবে করেন আপনি বলবেন সবাইকে। আচ্ছা, ক্রমটাই আগে শুরু করেন। রবিটা হয়তো বা উনি পারেন। আমি আমার মতো করে করলাম। হ্যাঁ, করেন যেভাবে করা যায়। আমি কিন্তু 2-3টা পদ্ধতি বলে দিলাম। রোটেটে গিয়ে ওইখান থেকে সাইজ নিতে পারেন। আমি তখন আপনার কাজটা ফলো করতে পারি। আচ্ছা। আপনাদেরকে একটা হচ্ছে আইডিয়া দিয়ে দিই, যারা প্র্যাকটিস করবেন। ভিডিওতে জানি না কতটুকু আমি নিলাম। এখানে হচ্ছে ফার্স্ট একটা ইলিপস নিয়ে নেবেন। প্রথম ইলিপসটা নেওয়ার পর এখানে হচ্ছে সেকেন্ড একটা স্টেপ অ্যান্ড হচ্ছে এখানে টোটাল 3টে ইলিপস নেওয়ার পর চাইলে লক করতে পারেন অথবা হচ্ছে রেখে দিতে পারেন, লক না করলেও হবে। তারপর যে কাজটা করতে হবে আপনাকে রুলার নিয়ে এখানে সেন্টারে সিলেক্ট করে রাখতে হবে। এই রুলার দুইটাকে আপনি লক করে দিবেন। যে গাইডটা নেবেন এই গাইডটাকে লক করে দিবেন। লক করার পর যে কাজটা করতে হবে আপনাকে লাইন টুল নিয়ে এখান থেকে লাইন টুলটা নিয়ে প্রথমে হচ্ছে একটা লাইন নিয়ে নেবেন। এই যে আপনার ক্রোম থাকবে, ক্রোমের কালারের উপর ওই লাইনটাকে নিয়ে নেবেন একবার। নেওয়ার পর যে কাজটা করবেন এখান থেকে রুটের টুল নিয়ে এসে রুটের টুল এবং হচ্ছে গাইডলাইনের যে সেন্টার থাকবে ওই সেন্টারে ক্লিক করার আগে আপনাকে অল্টার প্রেস করে রাখবেন। একসঙ্গে অল্টার এবং হচ্ছে যখন ক্লিক করে ফেলবেন এইভাবে করার পর এই সাইজটা চলে আসবে। তো রোটেটের যে অ্যাঙ্গেলের সাইজটা আসবে তখন হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে, মানে যে কোনো শেপ করেন আপনি হচ্ছে এই রাউন্ড বা হচ্ছে এই ইলিপসটাকে এই সার্কেলটাকে কতবার হচ্ছে ডিভাইড করবেন, কয়টা হচ্ছে ডিভাইড দিবেন। তো আমার এখানে টোটাল ছিল, এগুলোকে এডিট করে এখন সেগুলোকে আমার টোটাল তিনটা
অপশন নেওয়ার কথা ছিল। তো আমি এখানে কি করলাম, 360কে ভাগ করে দিলাম। তো 360কে যখন ভাগ করলাম 3 দিয়ে, কারণ এখানে 3টা অংশকে আমি ডিভাইড করবো, এই জন্য 3। যদি এখানে 4টা হতো তাহলে আমি 4 দিয়ে ভাগ করতাম, মানে এভাবে আমি ভাগ করতাম এই পুরোটা যে বৃত্তকে। তো ভাগ করার যখন 120 হলো, তখন কি করলাম, এই 120টাকে দিয়ে আমি কপি করে দিলাম। কপি করার পর কিন্তু এখানে ছিল, এখানে চলে আসলো। কপি করার পর আপনারা প্রিভিউটাকে এইভাবে, আমি আবার দেখে আপনাদের, এই প্রিভিউটাকে ওপেন করে দেখবেন যে আপনার যে 120টা নিলেন তখন হচ্ছে ওই কালারের উপর আসছে কিনা। দেন কপি করে দিয়ে দিলে, কপি করার পর তো এখানে আসবে, বাট এই সাইজটা কিন্তু নেই। তখন আপনাকে কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করতে হবে। তো Ctrl+D যদি প্রেস করেন তাহলে কি হয়, ওই 120 তো নিয়ে নিলেন, আর এখানে এসে আপনি আবার যখন Ctrl+D দেন, তার মানে হচ্ছে আরও 120 ডিগ্রি কপি হবে, সেম সাইজ অনুযায়ী আবার হচ্ছে ওই শেপটি কপি হবে। এই জন্য এখানে এটা সহজ হয়। Ctrl+D দিয়ে চলে আসলো। তো যখন সব 3টা হচ্ছে লাইন এখানে এরিয়াতে চলে আসলো, তারপর আমরা যেটা করব, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি পাথফাইন্ডার থেকে ডিভাইড অপশনটাতে যাব। ডিভাইড গেলে আপনার প্রত্যেকটা ডিভাইড হয়ে যাবে। তো ডিভাইডের পর কিন্তু আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা এইভাবে পাবেন না। সেই তো আপনাকে যেটা করতে হবে, পুরোটাকে সিলেক্ট করে ডিভাইডের পরেই আর রাইট বাটন ক্লিক করে এই অপশনটা আসতে হবে। এখানে তখন গ্রুপ, কারণ এটা হচ্ছে আনগ্রুপ এখন, তো তখন হচ্ছে আপনাকে আনগ্রুপ করতে হবে। তো আনগ্রুপ করার পর যখন আপনি ক্লিক করবেন, দেখবেন অটো হচ্ছে এক একটা মানে পার্ট আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে যে সাইডের যে কালার ছিল দিয়ে দেবেন। দেওয়ার পর এখন থাকবে যে এখানের যে শেডো কালার। তো আমি যে কোনো একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী আবার হচ্ছে আমি নিতে পারি, এখান থেকে লাইন টুল দিয়ে আবার ডিভাইড করতে পারি। একসঙ্গে আবার এটাকে 3 ভাগ যেহেতু করবো, এখানে দেওয়ার পর পরবর্তীতে আবার রুটের টুল দিয়ে 120 ডিগ্রি করে ভাগ করতে পারবো। যেখানে দেওয়ার পর এখানে দেবো, মানে 3টা হয়ে যাবে, যেভাবে আমি প্রথম স্টেপে দিয়েছিলাম। অথবা আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, যেটাকে একবার লাইন টুল দিয়ে এখানে আবার লাইন টুল দিয়ে এগুলো করতে পারেন। তো আমি মনে করি যে ওই আগের প্রসেসটা করলেই ভালো, যেভাবে আমরা প্রথমবার করছিলাম। বা অনেকে চায় কি পেন টুলে দিয়ে দেয়, পেন টুলে এটাকে ক্রিয়েট করে পেন টুলে আবার এখানে কাট করে আবার দিবেন, সবসময় দেখবেন যে পারফেক্ট হবে না। তো লাইন টুল দিয়ে করবেন আপনারা। লাইন টুল দেওয়ার পর আপনার কালারটা নিয়ে করে ফেলবেন। এই ছিল ক্রমে, আর কিছু না। আর চাইলে আপনারা এই যে এখানে একটা শেপ পাবেন, এই ইলিপসটাকে শেপ বিল্ডার দিয়েও ডিলিট করতে পারেন, অথবা অলরেডি তো ওটা হচ্ছে ডিভাইড হয়ে যাবে। যখন আপনি পুরোটাকে একসঙ্গে ধরে পাথফাইন্ডার ডিভাইড করবেন, তখন কিন্তু এই ইলিপসটাও ডিভাইড হবে। তো এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেই ডিলিট হয়ে যাবে। চাইলে এটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারেন। এটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক, আমি আপনাকে অন্য জায়গায় নিয়ে দেখাই। এটাকে যখন এখানে নিয়ে আসলেন, খেয়াল করেন এই অংশটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। আর চাইলে আপনি এটাকে যদি ডিলিট না করতে চান, যদি বলেন যে আমি হোয়াইট রাখবো, তো এখানে এই এলিপসটাকে হোয়াইট কালার করে দিবেন। ঠিক আছে, এটা ছিল ক্রোম। আর রবিতে যে কাজটা করলাম একদম ইজি। এখান থেকে ইলাস্ট্রেটরের যে টুলস ছিল, পলিগনাল টুল, এটাকে নেওয়ার পর আমি প্রথম অবস্থায় এমন ছিল, এরকম ছিল, বা যে কোনোভাবে আপনারা প্রথম অবস্থায় যদি এরকম হয়, এটাকে আপনি একটু রোটেট করতে হবে। এই আমি রোটেট করে রবির মতো করে দিয়ে দিলাম। তো রোটেট করে, এটা তো সহজ, আপনারা সবাই পারবেন। আর যখন রবির মতো রোটেট করে বসাই দিলাম, তখন হচ্ছে আবার লাইন টুল দিয়ে আমাকে উপর থেকে নিতে হবে একটা, তারপর হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে একটা নিতে হবে, এখান থেকে নিতে হবে। প্রত্যেকটা যখন আপনারা নিবেন, খেয়াল করবেন যেন এটা একদম সেন্টার হয়, প্রত্যেকটা কর্নারের জন্য সেন্টারে ওই লাইনটা পড়ে। ঠিক আছে, একদম সেন্টারে দিয়ে যখন সবগুলো নিয়ে নেবেন ক্রমের মতো, তখন আবার একসঙ্গে সিলেক্ট করে ওই পাথফাইন্ডারে দিতে পারেন, অথবা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে শুধু ক্লিক করলে কি এক একটা পার্ট হয়ে যাবে। তো পার্ট হওয়ার পর যে কাজটা করছিলাম, এখানে এটাতে একটু কনফিউশন হবে যে আমি আবার এটাকে নিয়ে এসে বসাই দিই। প্রত্যেকটা কিন্তু লাইন টুল দিয়ে ডিভাইড করা এবং কালার নিয়ে আসে, বা কালারের আগে যে কাজটা করবেন, এখানে এটাকে সিলেক্ট করে রুটেড টুল, আমি আর দিয়ে সিলেক্ট করলাম রুটেড টুল, এই পয়েন্টে এসে লক করে দেবো, কারণ এই পয়েন্টটা থাকবে, বাকি সব পয়েন্ট আমার রুটেড হবে, মানে এই দুটো পয়েন্ট আমার রুটেড হবে। তো আমি যেটাকে চাই যে লক থাকবে, ওইটাকে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে শুধু ক্লিক করলাম, এটা লক হয়ে যাবে। দেন এইভাবে রুটেড করে যখন পারফেক্ট হয়ে যাবে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার কালার অ্যাপ্লাই করা। ঠিক আছে, আর এখানে যে টেক্সট যদি চান আমি এখানে ক্রম লিখবো বা এখানে রবি লিখবো, তখন তো হচ্ছে ফটোশপের মতো এখান থেকে আপনি টি দিয়ে টেক্সট টুলটা সিলেক্ট করুন, অথবা হচ্ছে আপনি এই টাইপ টুলটা এখানে নিয়ে আসতে পারেন। টাইপ টুল সিমিওতে আপনি লিখে ফেলবেন যে রবি। এটা সিলেক্ট করে এখান থেকে আমি সাইজটা একটু বেশি দিয়ে দিই।
আপনারা এইভাবে প্রেজেন্টেশন করতে পারেন দুইটি। আর একটা যেটা বলছিলাম যে আমরা গোল্ডেন রেশিওর কাজ করি, গোল্ডেন রেশিওর যে ব্যাপারটা, এখানে একটা নির্দিষ্ট সাইজ থাকবে, প্রত্যেকটা ইলিপস কিন্তু আমাদের নির্দিষ্ট একটা সাইজ অনুযায়ী নিতে হয়। এখানে যে ইলিপসগুলো নিলাম এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সাইজ নেই, মানে যতটুকু বড় করা করতেছিল ইমেজ অনুযায়ী আমি বড় করে ছোটো করে রেখে দিয়েছিলাম। আর যখন হচ্ছে আমাকে গোল্ডেন রেশিওর কাজ করতে হবে, আমি গোল্ডেন রেশিওর হয়তো বা ইমেজটা নিয়ে আসি নাই, আমাকে প্রত্যেকটা সাইজ, প্রত্যেকটা বক্সের সাইজ, এখানে যে ইলিপস রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল প্রত্যেকটা হচ্ছে এই পিক্সেলে দিতে হবে আমাকে। প্রত্যেকটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে ছিল ফার্স্ট যে ইলিপসটা ছিল 50 মেবি, এখানে ভালো করে সময় নেই, 50 অথবা হচ্ছে 90 থেকে শুরু করতে পারি যে কোনো একটা। তো এইভাবে 90 থেকে শুরু করে সেকেন্ডটা দিতে হবে এখানে মেবি 145 দেওয়া। তো প্রত্যেকটা ওই বক্সের ভিতরে লাইক আমি হচ্ছে এখানে এই বক্সটা ক্রিয়েট করে ফেললাম আমার জন্য, আমি গোল্ডেন রেশিও কাজ করবো। তো ইলিপসটা নিয়ে যে কাজটা করতে হবে, এই মানে টোটাল যে ইলিপসটাকে আমার ওই বক্সের ভেতরে হচ্ছে বসাতে হবে, এই বক্সের বাইরে যেতে হবে না। দ্যাটস মিন হচ্ছে এই ইলিপসটা আমি এই যে এই ইলিপসটা কিন্তু এই বক্সের ভেতরেই, আর যদি বাইরে চলে যায় তখন হচ্ছে জুম করে আমি ছোট করে। জি, ওই আর্টবোর্ডটার কি কোনো মাপ হবে? এটার ওই শুধু হচ্ছে রেক্টেঙ্গল গুলোর মাপ দেওয়া আছে, কিন্তু আর্টবোর্ডটা কি যে কোনো আর্টবোর্ড আমরা নিতে পারবো? হ্যাঁ, যে কোনো আর্টবোর্ড নিতে পারেন, ঠিক আছে। এই যে আমি আর্টবোর্ডের বাইরেও কাজ করতেছি, শুধু আমার এই রেক্টেঙ্গেলের সাইজটা নিতে হবে এবং ওই রেক্টেঙ্গেলের সাইজের ভেতরে আমার ওই ইলিপসগুলোকে নিতে হবে, যেভাবে আমি এখন নিই, যে প্রত্যেকটা কিন্তু ইলিপস রেক্টেঙ্গেলের ভিতরে। তো এটা হচ্ছে আমার 418x418 পিক্সেলের একটা ইলিপস, এটা বড় সাইজ। আমি চাইলে এখান থেকে এটাকে এখানে নিয়ে আসি, এটা সব থেকে বড় সাইজের, তো এটা থেকে আরও ছোটো থাকবে। মানে প্রত্যেকটা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাই যে এই বক্সের ভিতরে হচ্ছে আমার প্রতিটা ইলিপস থাকবে, এবং ওই ইলিপসগুলো নিয়ে আমি যদি টুইটার বলেন বা অন্য কোনো লোগো বলেন, এই ইলিপসের সাইজ নিয়ে আমাকে ক্রিয়েট করতে হবে যদি আমরা গোল্ডেন রেশিও ফলো করে কোনো লোগো ক্রিয়েট করতে চাই। তো আমি এখান থেকে দুটো নিয়ে গেলাম, আরও ওইভাবে নিতে পারবো, আরেকটা নিয়ে নিই। আমি শুধু ইমেজের উপর কাজ করতেছি, আপনারা যখন গোল্ডেন রেশিওর সাইজটা নেবেন যে কোনো একটা ডকুমেন্টে ওই গোল্ডেন রেশিওর প্রত্যেকটা বক্স লিখে ওই বক্সের ইলিপসগুলোকে এইভাবে বসাই আপনারা সেভ করে দেবেন সবসময়, মানে হচ্ছে নতুন করে আর নিতে হয় না। আমি এভাবে রেখে দিতাম, আমার হচ্ছে এখন খুঁজতে একটু সময় লাগবে, তো আমি আপনাদেরকে করে দেখি। একটু ছোটো করতে হবে মেবি, ছোটো করে রেখে দিই। লাইক আমি এই তিনটা ইলিপসে নিলাম, মানে গোল্ডেন রেশিও অনুযায়ী, এই থেকে আমি ছোটো করতে পারবো না, বড় করতে পারবো না, এটা হচ্ছে আমার কন্ডিশন। বাট আমি যদি কোনো গোল্ডেন রেশিওর কাজ করি, যেটা ফলো করতে হবে, আমি প্রথমে একটা ইলিপস নেই, ওকে, এতটুকু। আমার মনে হয় আর্টবোর্ডে কাজ করলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি একটা আর্টবোর্ড নিয়ে নিই, একদম শেপের মতো আর্টবোর্ডগুলো ক্রিয়েট করা যায়। এটাকে এই পাশে রেখে দিই, স্টোকটা ব্ল্যাক দিই, তাহলে সবাই বুঝতে পারবেন। আমাকে জুম করে দেখতে হবে যেন সব ইলিপস একদম পারফেক্ট বসছে কিনা। এক একটা ইলিপসের ভেতরে কিন্তু অন্য ইলিপসের শেপ আসতে পারবে না, বা এইভাবে ব্ল্যাঙ্ক থাকতে পারবে না। আমি দেখে আপনাদের গ্যাপ থাকতে পারবে না, একটা ইলিপস থেকে অন্য ইলিপসের গ্যাপ থাকলে সেই বিল্ডার কাজ করবে না, যে এইভাবে গ্যাপ থাকলে কিন্তু কাজ হবে না। তো এখানে তিনটা ইলিপস না শেষ, দেখি কি করা যায় গোল্ডেন রেশিওর কাজ। অন্য একটা ইলিপস নেই, নতুন করে ক্রিয়েট না করে আমি কপি করে রেখে দিলাম। এবং আমাকে দেখতে হবে বারবার যে আমি যে লাইনগুলো নিলাম সব কিছু ব্লক আছে কিনা, বা মাঝখানে হচ্ছে কোনো গ্যাপ বা
ব্ল্যাঙ্ক যদি থাকে তখন হচ্ছে আবার কাজ করবে না। এই ছিল। আরেকটা যেটা করতে হবে আমাকে, এটাকে আমি কপি করে মিডলে নিয়ে আসলাম, সেন্টারে একদম সেন্টারে নিয়ে এসে একটু বড় করে দিই। চেক করতে হবে কিন্তু ব্লক করে দিলাম, আমাকে এই সাইডটাতেও ব্লক করতে হবে। তো আমি কিন্তু আবার এখন তো হচ্ছে ইচ্ছে অনুযায়ী আমি ছোটো বড়ো করতেছি, তাই না? বাট এটা যদি আমি এখান থেকে নিয়ে আসতাম এই গোল্ডেন রেশিও থেকে, তাহলে এটা আমার সব থেকে বড়ো সার্কেল পড়তো 618। সেকেন্ড যে ইলিপসগুলো দেখতেছি এটা পড়তো হচ্ছে 382, এই ইলিপসটা নিয়ে করতে পারতাম। আর ছোটোগুলো ছিল হয়তো বা হচ্ছে 90 হয়ে যেত বা হচ্ছে 145 নিতে হতো আমাকে, বুঝতে পারছেন? এখান থেকে কিন্তু আমার ইলিপসগুলো নিয়ে কাজ করতে হতো। তো আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য কীভাবে, এই যে এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক আছে, তো আমি এটাকে শেপ ধরে ছোটো করবো, কারণ যদি শেপ ধরে না করি তখন দেখা যায় যে আমার শেপটা ইলিপসের সাইজ নষ্ট হয়ে যাবে। জানি না কীভাবে পারফেক্ট হবে, কাজ করতে হবে। আমি কিন্তু শেপ প্রেস করে আর এখানে শুধু দেখার জন্য এই কাজটা করলাম। তো দেখি কতটুকু আমার ব্লক হলো। আমি এখানে ফার্স্টে হচ্ছে 3টে ইলিপস নিয়েছিলাম, দেন হচ্ছে 2টার ভিতরে একটা ইলিপস রাখি এবং হচ্ছে এই 2টা ইলিপসের ভিতরে একটা ইলিপস নিই, দেন বাইরে একটা। টোটাল ইলিপস নেওয়া শেষ, আমি একটা শেপ ক্রিয়েট করব। এই লোগোটার সঙ্গে অনেকে পরিচিত, যেটা আমরা গোল্ডেন রেশিও দিয়ে করে থাকি। আর গোল্ডেন রেশিও লোগোর জন্য এই লোগোটা আমি মনে করি যদি এভাবে করাই তখন হচ্ছে আপনারা ইজিতে বুঝতে পারবেন কীভাবে আমরা এই শেপ বিল্ডারের সাহায্যে এই গোল্ডেন রেশিও শেপ নিব। আমি শেপ বিল্ডারটা সিলেক্ট করলাম। আমি যখন এই তো এখানে কিন্তু আমার কাজ হয় নাই, আমার এটা লক হয়েছে, এটাও লক, বুঝতেই পারলাম যে এটাও লক, সব কিছু ঠিক আছে। বাট এই জায়গায় এসে কিন্তু কাজ হয় নাই। মানে এখানে আমার কথা ছিল যে এখানে যদি আমি ক্লিক করতাম বা এখানে ক্লিক করি নাই, জাস্ট নিয়ে আসলে কিন্তু এটা মানে ব্লক হওয়ার কথা ছিল। বাট দেখা যায় এখানে হয়তো বা আমার সিলেকশনটা এই যে গ্যাপ তাকায় কিন্তু এই কাজটা হয় নাই। তো আমি আবার শিফট ধরে এটাকে ছোটো করে দিলাম। শিফট কিন্তু প্রেস করেই ছোটো করতেছি। পাশটা একটু দেখি, বা আমি এটাকে মেকশোর করার জন্য কতটুকু হচ্ছে আমার কাজ হয়েছে, এখানে তো হচ্ছে আমি প্রত্যেকটাকে স্ট্রোক নিয়ে কাজ করি। তো স্ট্রোকের একটা সাইড আছে, আমি যদি এটাকে আউটলাইন করি, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে আমি কিন্তু আরও ভালো করে দেখতে পারবো। এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে কিন্তু অনেক জায়গায় যে ব্ল্যাঙ্ক আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সহজে। আমি আবার এই ইলিপসটাকে সিলেক্ট করি, ইলিপসটার ভেতরে চলে আসছে, তাই আমার কাজ করে নেই। মনে হয় লক। এখন যখন আমি আউটলাইন করে চেক করলাম, আউটলাইন মানে হচ্ছে কি পুরোটা শুধু এই লাইনগুলো আসা হবে, কোনো কালার বা শেপ আসবে না। আমার কাজ শেষ, আমি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে নিয়ে আসলাম আগের জায়গায়। এখন দেখি তো শেপ বিল্ডার সিলেক্ট করে কতটুকু ব্লক হলো। শেপ বিল্ডার টুলস, এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, তাই না? বা আপনারা চাইলে এটাকে স্ট্রোক দিয়েও করতে পারেন, অথবা হচ্ছে আপনারা যে কোনো কালারও দিতে পারেন, ফিল কালার কিন্তু এখন ইউজ করতে পারেন। আমি প্রত্যেকটাকে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করি। আমি শর্টকাট কিওয়ার্ড যদি ইউজ করি তাহলে শিফট এক্স কনভার্ট হয়ে যাবে, আর যদি এখান থেকেও কিন্তু আমি করতে পারতাম। এখন সিলেক্ট করি, করার পর শেপ বিল্ডার নিই, একই কাজ। এখন যেটা করবো, আমি প্রথমে এটাকে নিই, শুধুমাত্র ক্লিক করে ড্র্যাগ করে কি আমার অ্যাড হয়ে গেছে। আমরা কিন্তু এর আগে শেপ বিল্ডার টুলটার কাজটা পারি, যে শেপ বিল্ডার টুল যদি অ্যাড করতে হয় প্রথম অবস্থায় ওই কুইক সিলেকশনের মতো প্লাস কার্সর থাকবে, তো শুধু ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। আর যদি আমি মাইনাস করতে চাই তখন হচ্ছে আমাকে অল্টার প্রেস করতে হবে, বা ডিভাইড করতে হলে শুধুমাত্র ক্লিক করলেই ডিভাইড হয়ে যাবে। একটা ক্লিক মানে এটাকে ডিভাইড হয়ে গেল, ডিলিট হবে না, শুধু ডিভাইড হয়ে থাকবে। তো এটাকে আমি অ্যাড করতে চাই, এতটুকু অ্যাড করা শেষ। তারপর যেটা করবো, এই পাশটাকে অ্যাড, একটা একটু অ্যাড, আর এই ইলিপসটাকে আমি ডিলিট করে দেবো। সেন্টারের যে ইলিপসটা ছিল এটাকে আমি চাইলে ডিভাইড করতে পারি, ডিভাইড করে আলাদা করে ডিলিট, অথবা হচ্ছে আমি একবারই অল্টার দিলে ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে আমার কাজ শেষ। এখন যে জিনিসটা হলো, আমি যদি কালার অ্যাপ্লাই করি তখন বুঝতে পারবেন। আমি এখানে চাই একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে, তাহলে আপনাদের একদিনে সলিড কালারের সঙ্গে সঙ্গে গ্রেডিয়েন্টের কালারটাও আইডিয়া পেয়ে যাবেন।
তো এটাতে আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই। প্রথম অবস্থায় এখানে ফিল, গ্রেডিয়েন্ট এবং নান। তো আমি এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে পারি। আমার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। এখন হচ্ছে আমি কালার সেট করব। তো আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম ফটোশপের জন্য হচ্ছে গ্রেডিয়েন্ট 5 স্টাইলে থাকবে। গ্রেডিয়েন্ট স্টাইলটা হচ্ছে থাকবে 5টা। ওইখানে লিনিয়ার ছিল, রেডিয়াল ছিল, তারপর হচ্ছে অ্যাঙ্গেল ছিল, আরও কী ছিল, রিফ্লেক্ট এবং ডায়মন্ড। এই 5টা সম্ভবত। তো ইলাস্ট্রেটর হচ্ছে 2টা থাকবে, একটা হচ্ছে লিনিয়ার এবং হচ্ছে রেডিয়াল। এই 2টা দিয়েই কাজ হয়। তো কালারটা একদম ইজি। এখান থেকে আমি আমার কালারগুলো সিলেক্ট করতে পারি। যদি আমি ভালো কালার না পাই, এখানে যদি আমার সোয়াচ প্যানেলে যদি ভালো কালার না হয়, তো ফটোশপে যেভাবে আমরা কয়েকটা নির্দিষ্ট কালার শেপে নিয়ে নিয়েছিলাম, ঠিক এখনও এই কাজ করতে পারবো। আমি একটা নির্দিষ্ট কালার এখানে নিয়ে নিতে পারবো। যদি চাই এটাতেও করতে পারি, অথবা হচ্ছে অন্য কোনো কালারও নিতে পারি। সিমিলার কালার হয়ে যাবে, তাই না? এটাই থাক। গ্রেডিয়েন্ট এফেক্ট শো করে এটাই থাক। আমি শুধু আপনাদেরকে বোঝাই। তো একবার হচ্ছে গ্রেডিয়েন্টটা আমি অ্যাপ্লাই করে ফেলছি। এখন পরবর্তীতে শুধু আমি এই কালারটাকে কপি করব। এটা সিলেক্ট করে আই দিয়ে যখন ক্লিক করি, এটা কিন্তু এখানে চলে আসলো। বাকি যে টুলসগুলো থাকবে এখানেও সেম, প্রত্যেকটা আমি দিব, বাট আমি এখানে শুধু ওই গ্রেডিয়েন্টের কালারটাকে একটু চেঞ্জ করে দেব। আমরা যখন ডিভাইড করি, কিছু অংশ এখনও আমাদের বাকি আছে। তো আমি সিলেক্ট করে করে এইভাবে ডিলিট করতে পারি। এই যে বাড়তি ব্ল্যাক অংশ, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম, ডিলিট হয়ে গেল। বা যদি কোনো অংশ থেকে ডিলিট করে ফেললাম, আমি আমার এই শেপের ভেতরে এই শেপটা থাকার কথা ছিল, তো আমি কন্ট্রোল দিয়ে আনডু করে আমি চাইলে এখানে ওই অ্যাড করতে পারি। আবার দুটোকে একসঙ্গে সিলেক্ট করে সেই বেলার টুল নিয়ে নিই, অ্যাড করে দিলাম। এই পাশটা একবার চেক করে এসে অনেক কিন্তু ব্ল্যাক এরিয়া শো হয়। তো যদি দেখি এটা আমার এই শেপের মধ্যে পড়ে, তখন হচ্ছে আমি অ্যাড করে দেবো। আর যদি দেখি শেপের মধ্যে পড়ে না, এটাকে ডিলিট করা যায়, তখন আমি সিলেক্ট করে ডিলিট করে দেবো। অ্যাড অথবা শেপ বিল্ডার টুল। ব্ল্যাক হয়ে গেলেও প্রবলেম না, সিলেক্ট করে আই ড্রপার দিয়ে আবার আমি কালারটা নিই। শুধু আমি সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম। এখানে 3টা ছিল শেপ, এর জন্য আমাকে 3বার ডিলিট করতে হলো। তো এখন চাই আমি কি আমার যে গ্রেডিয়েন্টের এফেক্টটা একটু চেঞ্জ হবে, আমি ইচ্ছে অনুযায়ী ড্র্যাগ করে করে ওই এফেক্টটাকে দিব, অ্যাপ্লাই করবো। বা চাইলে এখান থেকে করতে পারি, ওই যে আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে যে গ্রেডিয়েন্টের এফেক্টটা চেঞ্জ করতাম, এখানেও পারবো। অথবা হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যেও পারবো। আমি শর্টকাট কমান্ড ইউজ করে কিন্তু কিবোর্ড থেকে জি প্রেস করলেই আমার ওই গ্রেডিয়েন্ট টুলটা চলে আসবে। অথবা হচ্ছে আমি টুলবার থেকেও কিন্তু ওই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসতে পারি। তো গ্রেডিয়েন্ট টুলের পাশের সঙ্গে দেখুন তো কি লেখা, জি, এই জন্য আমি জি প্রেস করাই ওই চলে আসলো। অনেক সময় দেখা যায় কি, এই জিটা প্রেস করলাম বা এখান থেকে গ্রেডিয়েন্টটাও আমি কাজ করলাম, সরি, এভাবে থাক। তো আমি যখন চাই গ্রেডিয়েন্ট দিয়ে একটু কাজ করব, গ্রেডিয়েন্টের কালারটাকে ভালো করে অ্যাপ্লাই করব, তো আমি গ্রেডিয়েন্ট টুলটাও এখান থেকে ইউজ করতে পারি। অথবা হচ্ছে কিবোর্ড থেকে জি দিয়েও নিয়ে আসতে পারি। আমি জি দিয়ে নিয়ে আসলাম। খেয়াল করেন এখন কিন্তু ওই গ্রেডিয়েন্টের যে লাইনটা আসে নাই, এবং এখানে একটা নট যে বা নান কার্সার কিন্তু শো করে। তার মানে কি, এখানে তো আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম বা এখানে টুলসটাও শেপটাও সিলেক্ট করলাম, সব কিছু ঠিক আছে, বাট ওই কার্সারটা আসে না কেন, এখানে নান কেন কার্সারটা? এটার কারণ কি জানেন, এখানে হচ্ছে ফিল, যেহেতু আমরা এই কাজটা করতেছি ফিলে এবং গ্রেডিয়েন্টে, তো খেয়াল করবেন এখন কিন্তু ফিলটা পরে এবং এখানে স্ট্রোকটা উপরে, মানে এখন স্ট্রোকে কাজ করবে, ফিলে কোনো কাজ করবে না। আমরা যখন ফটোশপে উপরে ফরগ্রাউন্ডে থাকতো, তখন হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিলে ওই ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হতো। আর যদি আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিতাম, তখন হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হতো। ঠিক এখানে একটা জিনিস হয় যে আমরা যখন কালার চেঞ্জ করব, কিছু একটা চেঞ্জ করব, মানে হচ্ছে কালার থেকে, তখন ওই ফিলটাকে উপরে নিয়ে আসতে হবে। ক্লিক করলে উপরে চলে আসবে। আবার যদি আমি স্ট্রোকে ক্লিক করি, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই তো ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। তার এখন কিন্তু সহজে ওই গ্রেডিয়েন্টের বারটা চলে আসলো, কারণ হচ্ছে ওই ফিলটা এখন অ্যাক্টিভ। তো এটাকে এভাবে আমি কাজ করতে পারি, যে কোনো অ্যাঙ্গেল থেকে ড্র্যাগ করে করে আমি অ্যাপ্লাই করতে পারি।
চাইলে আমি এখান থেকেও কালারটা চেঞ্জ করতে পারবো, এখান থেকেও আমি এই কালারটাকে যে কোনো একটা কালার দিতে পারবো। যদি আমি চাই এখানে হোয়াইট দিতে, আমি হোয়াইট দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আপনারা পারবেন। এটাকে দিলাম, দেন এখানে এসে আমি চাই আবার এফেক্টটা চেঞ্জ করব, তো আবার ড্র্যাগ করে দিয়ে দিলাম। আমার মনে হয় অন্য একটা কালার যদি দিতাম তাহলে এই ব্লুটা প্রায় সিমিলার হয়ে গেল, তাই গ্রেডিয়েন্টের এফেক্ট তেমন একটা ভালো শো হয় না। তারপরে আমি ট্রাই করে দেখি কী করা যায়। ভালো একটা এফেক্ট আসে না, তো আমি মনে করি এখানে চেঞ্জ করলেই ভালো হয়ে যাবে। আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে এখান থেকে এটাতে চেঞ্জ করে দিই। চেঞ্জ করতে পারেন, অথবা আপনারা অন্য কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। লাইক আমি এখন ইলিপস নিয়ে একটা কালার সিলেক্ট করবো, এখানে ফিল কালার থাকবে, গ্রেডিয়েন্ট না। আমি এই জন্য ফিলটাকে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টটাকে নান করে দিলাম। তো এই ফিলটাকে আমি এখন চাইলে যে গ্রেডিয়েন্টে কী দেবো আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারি। আমি তো এখানে ব্লু দিয়ে সিলেক্ট করলাম, চাইলে আমি অন্য একটা কালার নিতে পারি। এই দুটো কিন্তু আমি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, করার পর গ্রেডিয়েন্ট বার নিয়ে আসলাম, সিলেক্ট করে আমি খুব সহজে কিন্তু গ্রেডিয়েন্টের কালারও অ্যাপ্লাই করতে পারবো। এই জন্যই সবাই ইলাস্ট্রেটরের কাজ করতে চায়, কারণ এখানে আমি একটা ক্লিক করলাম, চাইলে এখান থেকে করতে পারি, অথবা এটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে আইড্রপার নিলাম, আইড্রপার অ্যান্ড শিফট ধরে এটাকে ক্লিক করলাম, এই তো কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। খেয়াল করছেন, এখানে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় এই কালারটা অ্যাপ্লাই করতে পারবো। আমি এখন চাইলে শুধু ওই গ্রেডিয়েন্টের এফেক্টটাকে চেঞ্জ করে দিই। আমি প্রায় সিমিলার কালারগুলি নিতেছি, তাই ভালো একটা এফেক্ট আসতেছে না। এভাবে থাক। আচ্ছা, গ্রেডিয়েন্টের অ্যাপ্লাই হয়ে গেল। এইভাবে আমরা কি করতে পারি, একটা গোল্ডেন রেশিও যে সাইজ ইলিপসের, ওই রেশিও অনুযায়ী যে কোনো এখানে টুইটার নিয়ে আসতে পারি, বা অন্য কোনো যে কোনো আমরা স্কেচ করার পর এটাকে ওই ইলিপস দিয়ে শুধু সাইজ করে ওই ব্লেন্ডিং অপশন দিয়ে অ্যাড করে বা ডিভাইড করে এটাকে ক্রিয়েট করার পর আমরা গ্রেডিয়েন্ট অথবা যদি চাই সলিড কালার ইউজ করে কাজ করতে পারি। যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, গ্রেডিয়েন্ট তো হচ্ছে এখান থেকে আপনি বাই ডিফল্ট হিসেবে অনেকগুলো গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। আমি এখান থেকে যখন গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করি এবং উপরে তো হচ্ছে ফিল কালার থাকবে, তো খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো গ্রেডিয়েন্ট কালারও দেওয়া থাকবে, এখান থেকে পারি। আর আপনাকে হচ্ছে ম্যানুয়ালি ওই গ্রেডিয়েন্ট কালারটাকে নিতে হয়। সরি, আমি সিলেক্ট করে এখান থেকে উপরে দিয়ে দিই। এখানে যতগুলো থাকবে দিতে পারবেন, এটা তো হচ্ছে এক এক ধরনের গ্রেডিয়েন্ট স্টাইল। আর আপনারা যখন ওই গ্রেডিয়েন্টটা নির্দিষ্ট কোনো কালারের গ্রেডিয়েন্ট দিতে হয়, তখন হচ্ছে আপনাকে এই পদ্ধতিটা করতে হবে, যে এখানে এসে ফার্স্টে হচ্ছে আপনাকে কালারটা সিলেক্ট করতে হবে ওই গ্রেডিয়েন্ট থেকে। লাইক হচ্ছে আপনারা এখন এই কালারটাকে কপি করবেন, এই গ্রেডিয়েন্টটাকে। এখানে যেহেতু কোনো গ্রেডিয়েন্ট নাই, এটাকে ধরলাম, এই গ্রেডিয়েন্টটা এখন কপি করতে চান কোনো একটা ইমেজে, এই গ্রেডিয়েন্ট এফেক্টটা দেখলেন, তখন হচ্ছে ইমেজটা নিয়ে আসলেন, নিয়ে আসার পর ঠিক এখানে এসে আপনারা ওই কালারটাকে আগে কপি করে নিয়ে নেবেন। গ্রেডিয়েন্টের ডার্ক কালার দেখে এখান থেকে আইড্রপার দিয়ে ক্লিক করে নিলেন, এবং এখানে এসে সেম কালারটা কপি করে দেন হচ্ছে আমি যেভাবে কালার স্টেপ বাই স্টেপ কপি করলাম, আপনারা এইভাবে করতে পারেন অ্যাপ্লাই। আর কালার সোয়াচের মতো গ্রেডিয়েন্টের সোয়াচ পাওয়া যায়, মানে গ্রেডিয়েন্টটা ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো। যেভাবে কালার সোয়াচ ফটোশপে অথবা হচ্ছে ইলাস্ট্রেটরের কালার সোয়াচগুলো পাই, ওই গ্রেডিয়েন্টগুলো অনেক থাকবে। তো আপনারা চাইলে আমি ওই গ্রেডিয়েন্ট কালারগুলো শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে।
ইমেজটাকে লক করে ফেললাম। ইমেজটাকে লক করতে হলে Ctrl+T দিতে হয়, আনলক করতে হলে Ctrl+Alt+2 দিতে হয়। তো আমি এটাকে এখন গোল্ডেন রেশিও অনুযায়ী নিব। শুধু আপনাদের বলে দিই কীভাবে করতে হবে। যখন হচ্ছে বড় কোনো শেপ পাবেন তখন হচ্ছে ওই বড় ইলিপসটাকে কাজে লাগাবেন। এখানে গোল্ডেন রেশিও যে সাইজটা ছিল 918, এটাকে কাজে লাগাবেন। যখন কোনো ছোটো শেপ পাবেন তখন হচ্ছে এই শেপটাকে বা ইলিপসটাকে কাজে লাগাবেন। একটা স্ট্রোক সাইজ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন কি দিলাম। এটাকে ব্ল্যাক দিয়ে দিন। আমাকে অনেকগুলো এলিপস নিতে হবে, এটা কাজ করতে অনেক সময় লাগবে। তারপর শুধু আমি আপনাদের আইডিয়া দিয়ে দিই যে যখন বড় শেপ পাবো, এটাকে তো আমি ম্যানুয়ালি এখন কিন্তু চাইলেও বড় করতে পারবো না, ঠিক আছে। কন্ডিশনটা হচ্ছে গোল্ডেন রেশিওর, যে আপনি আপনার মতো বড় করে শেপ নিতে পারবেন না। ওই এলিপসের সাইজের মধ্যে হচ্ছে আপনাকে ওই টুইটার বলেন বা অন্য লোগো বলেন কাজ করতে হবে। যতটুকু লাগবে আপনি নেন এখান থেকে। এই জায়গার জন্য আপনি আবার নতুন করে আরেকটা এলিপস নেবেন, তারপর কি এই এলিপসটাকে বড় করতে পারবেন না। এটি হচ্ছে গোল্ডেন রেশিওর কন্ডিশন। তো আমার যখন হচ্ছে এই রেটটা নেওয়া শেষ, আমি এসে এখানে এলিপসটা দিয়ে দিলাম। একটা ইলিপসের না হলে আমি বারবার ইলিপস চেঞ্জ করবো, বারবার হচ্ছে ইলিপস নিয়ে আমি একদম পারফেক্ট করে দিব। তো আমি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে 3টে ইলিপস নিয়ে আমার হলো। আমি চাইলে এখানে 2টার দিয়েও হয়ে যেত, জানি না কেন পারফেক্ট হয় নাই এই জায়গার জন্য হয়তো বা। তো এটা ছিল এই বডির শেপ নেওয়ার জন্য আমি এখানে 3টা দিলাম। অনেকের 2টাতেও হয়ে যাবে। ছোট একটা ইলিপস ছিল না, এটাতেও ব্ল্যাক কালার দিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন। এখানে আবার হয় না, তো এটাকে বড় নিতে হবে। যদি এখানে আবার হয়ে যাবে মেবি, না হলে কী করতে হবে, আমাদেরকে ছোটো ইলিপসও নিতে হবে। এখান থেকে প্রত্যেকটা সাইজের ইলিপস করে নেবেন আপনারা প্রথমেই এই সাইজটা থেকে। যদি গুগলে গোল্ডেন রেশিও সাইজ লিখে সার্চ করেন তখন এই চার্টটা পেয়ে যাবেন। তখন এই চার্ট অনুযায়ী রেক্টেঙ্গেল ক্রিয়েট করে ওই রেক্টেঙ্গেলের ভেতরে হচ্ছে আপনারা ইলিপস রাখবেন। খেয়াল করেন প্রত্যেকটা কিন্তু এখানে দিলেই হয়ে যাবে। আমি ওই সাইজে এই ইলিপসটা এখানে পারফেক্ট না, এই বড়টা হচ্ছে লাগবে না, তাহলে এটাকে আমি ডিলিট করতে পারি বা অন্য ক্ষেত্রে ইউজ করতে পারি। এটাকে আমি এই পাশে রেখে দিই। কতগুলো ইলিপস লাগে আপনারা শুধু দেখবেন। প্রত্যেকটাকে ব্ল্যাক, সাইজ একটু বেশি দিয়ে দিই। আমার এই অংশটুকু শেষ। শুধু এই শেপটা এবং এখানে বড় শেপটা দেখি এটাতে হয় কিনা। যদি এটাতে না হয় তখন হচ্ছে আমি বড়টা নিয়ে আসবো। হয়ে গেছে, দেখছেন প্রত্যেকটাকে কিন্তু ওই মানে টুইটারে কিন্তু আমি প্রথমেই কিন্তু কী করি না, টুইটার থেকে কোনো সাইজ নেই না ইলিপসের। আমি গোল্ডেন রেশিওর যে সাইজ নিয়েছিলাম ওই সাইজ থেকে কিন্তু টুইটার প্রত্যেকটা শেপকে আমি বসাতে পারছি বা ওই সাইজটা মিলতেছে। আর এই কপি করতেছি কিন্তু সবাই জানেন যে আমি অল্টার ধরে ধরে কপি করে করে নিয়ে আসতেছি। এখানে মেবি হবে না, এটাতে আমার বড় লাগবে, তো আমি এটাকে পাশে সরাই দিই আর বড় ইলিপসটাকে নিয়ে আসি। অল্টার ধরে এটাকে একটু মুভ করে করে নিয়ে গেলাম, এখন শুধু বসাবো। এই তো একদম পারফেক্ট। তো আমার মনে করি বডি থেকে শুরু করে এই অংশ শেষ। এখন হচ্ছে মাথা এবং ঠোঁটের অংশটা আমি চেক করে দেখি যে এটাতে হয়ে যায় কিনা। এটাও পারফেক্ট। মাথার অংশ শেষ, এখন হচ্ছে টু। তো ছোটো দিয়েই আমরা দেখি এটা হয়ে গেল। গোল্ডেন রেশিও যখন নেই তখন তো হচ্ছে সহজ, মানে হচ্ছে ওই ইমেজের উপর এটা লাইক হচ্ছে আপনার স্কেচ। আপনি কোনো একটা লোগো করবেন, তো ওই গোল্ডেন রেশিও ফলো করে করতে চান, তো লাইক এটা একটা স্কেচের উপর আপনি ওই ইলিপসগুলো বসাবেন। বাট যখন ডিভাইড করবেন তখন হচ্ছে কনফিউশন পড়ে যাবে, যে আপনারা নিজেই দেখবেন কোন অংশ বাদ দিব কোন অংশ বাদ দিব না, এটা নিয়ে প্রবলেম হবে। একটু মুভ
করে একটু সময় নিয়ে দেখবেন, যদি হচ্ছে একটুকের জন্য না মিলে তখন কিন্তু আপনাকে নতুন একটা নিতে হবে। আমি চাইলে টুইটারের অংশটা এভাবে রাখতে পারি, এটা দিয়েও, অথবা হচ্ছে নতুন কোনো ইলিপসতে হতে পারে। আমি মনে করি হয়ে যাবে, আর নতুন চেঞ্জ করতে হবে না। একদম পারফেক্ট, তাই না? আমি পুরোটা নিয়ে নিলাম, আমি ডিভাইড করব, এটাকে করে পুরোটাকে সিলেক্ট করলাম। এখন আমার যে টুলটা লাগবে, আপনারা আমাকে হেল্প করেন কোন টুল দিয়ে আমি অ্যাড করতে পারবো, ডিভাইড করতে পারবো খুব সহজে। এখানে যদি পাথফাইন্ডার নেই বা হচ্ছে শেপ বিল্ডার টুলস, কোনটা নিলে আমার কাজ ইজি হবে? অলরেডি আমি করে ফেলছি, তারপর আপনাদের কাছে একবার জানি। হ্যাঁ, শেপ বিল্ডার টুল নিলে ভালো, কারণ আমরা জানি শেপ বিল্ডার টুলও ডিভাইড করতে পারে, অ্যাড করতে পারে, আবার হচ্ছে পাথফাইন্ডারও পারে। আর পাথফাইন্ডার যেটা হয় কি, ওই অ্যাড করা বা হচ্ছে বারবার আমাকে অ্যাড করতে হবে, এটা একটা ট্রাপ পাই, এই কাজটা শেপ বিল্ডার ছাড়া অন্য টুল দিয়ে করলে ভালো হবে না। তো আমি চাইলে এখানে কী করতে পারি, স্ট্রোকও রাখতে পারি, স্ট্রোক রেখে আমি শেপগুলোকে দেখতে পারি যে কোন শেপ কীভাবে নেব। আর ফিল নিলে হচ্ছে একদম কনফিউশনে পড়ে যাবে, আমি নেই ফিলে, আমি এটাকে কনভার্ট করে দিই। খেয়াল করুন তো, আমি কোন অংশ বাদ দিব, কোন অংশ অ্যাড দিব, আমি নিজেই বুঝতেছি না, তাই না? এটাকে আমরা স্ট্রোক রেখে দিলেই ভালো হবে। তো স্ট্রোক রেখে এখন সবগুলো শেপ আমার সিলেক্টে আছে, আমি এখান থেকে শেপ বিল্ডার টুলস, শেপ বিল্ডার শর্টকাট কিওয়ার্ডটা ভুলে গেছি, শিফট অথবা কী ছিল যেন, আমাকে একটু বুঝতে হবে, একটু শিফট এম। তো আমাকে আবার চেক করতে হবে, আমাকে ডিভাইড করার আগে প্রত্যেকটা শেপে গিয়ে চেক করতে হবে যে লক হলো কিনা। যদি লক না হয় তখন তো আবার আমাকে ঠিক করতে হবে। তো আমি মনে করি হ্যাঁ, সব কিছু লক ঠিক আছে। এখন আমি শুধু ড্র্যাগ করে করে এটাকে অ্যাড করব। তো মাথায় এত অংশ আমি অ্যাড করতে পারি, তো একসঙ্গে আমি এটাকে দিতে পারি, এতটুকু অংশ দিতে পারি, তাই না? এতটুকু অংশ আমি একসঙ্গে শুধু ক্লিক করে ড্র্যাগ করে অ্যাড করে দিলাম, এতটুকু অংশ পারবো, দিয়ে দিলাম অ্যাড। এটাও পারবো, এখান থেকে এতটুকু অংশ পারবো, এটাকে তো আমার, হ্যাঁ, আমি প্রথম হচ্ছে অ্যাড করে দেবো, তারপর যতটুকুগুলো মানে হচ্ছে ডিভাইড করতে হয় বাদ দিতে হয়, আমি বাদ দিয়ে দেবো। স্টক রেখে কাজ করলে ভালো, আর যদি আপনি ফিল কালার নিয়ে নেন তখন কনফিউশনে পড়ে যাবেন। প্রায় শেষ কাজ, এতটুকু। এই তো আমার ভেতরের টুইটারের অংশ কমপ্লিট। টুইটারটা নিয়ে নিলাম, খুব ইজি না? শুধু ওই সার্কেলগুলো নিতে একটু কঠিন মনে হয়। দেন যে কাজটা করতে হবে, আমি অল্টার প্রেস করে আমি পুরোটাকে একসঙ্গে ড্র্যাগ করতে পারি সহজ হওয়ার জন্য। অল্টার ধরে ধরে আমি এটাকে মাইনাস করি, অথবা চাইলে এখানে অ্যাড আছে তো আবার সিলেকশন করে কাজ করতে। সরি এখানে পড়ে গেছে পুরোটা। আবার অল্টার এই অংশটুকু অল্টার বাদ যাবে। প্রত্যেকটা অংশ একটু জুম করে দেখবেন, এখানে আবার অ্যাড হওয়ার কথা, তাই না? এখানে আমি ওই অল্টার ছাড়াই শুধু ড্র্যাগ করে অ্যাড করে দিলাম। এখানে এসে অল্টার এই অংশটুকু বাদ যাবে, অল্টার। খেয়াল করছেন কী ছিল আর কি হলো? আমরা এতগুলো ইলিপস নিয়ে আমরা কোনো পেন টুলের সাহায্য নেই, খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা শেপকেই নিতে পারছি। এখানে হচ্ছে পুরোটা আপনি অল্টার দিয়ে বাদ দিয়ে দিলাম। এই আমার ইলিপস হয়ে গেল, সরি টুইটার নিয়ে নিলাম। এখন এটাকে কনভার্ট করে দিই, যেহেতু স্ট্রোকে আছে আমি শিফট এক্স দিয়ে ফিল কনভার্ট করে দিলাম। একটা অংশ না, ঠিক আছে, আমি আইডপার দিয়ে কালারটা নিয়ে এখানে নিয়ে আসলাম। এই তো আমার টুইটার লোগো হয়ে গেল। আমি চাইলে এখানে একটা আর্টবোর্ড দিতে পারি, শিফট অ দিয়ে, অথবা টুলবার থেকে আর্টবোর্ডটা নিয়ে এসে। এই তো আজকে আপনাদের প্রচুর কাজ করালাম। একটা ছিল টুইটার, এটা গোল্ডেন রেশিও ফলো করে এই লোগোটাও ক্রিয়েট করলাম, এটাও দেখবেন অনেক সময় পাবেন। আর একটা আছে মানে হচ্ছে এই টেকনিকগুলো ফলো করে যেভাবে আমি শেপগুলো নিয়ে ইলিপসটা নিয়ে শুধু এখানে ডিভাইড আপনার ইচ্ছা মতো করতে পারেন, আপনাদের মতো করে। আবার এখানে রবি লোগোটা, এখানে রোটেটের কাজ, আর লাইন টুল ছিল ডিভাইডেড, ক্রমে অনেক কিছুই ছিল, রোটেট, ডিভাইড বা শেপ বিল্ডার সব কিছু ছিল। টোটাল হচ্ছে 4টা লোগো আপনাদেরকে করে দেখালাম। তো যদি আপনারা প্র্যাকটিস করেন তখন হচ্ছে আপনারা পারবেন। আর এখান থেকে কিন্তু
এই রেশিওর যে সাইজ এটা আপনারা গুগল থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে প্রত্যেকটা এই সাইজ অনুযায়ী পিক্সেল অনুযায়ী রেক্টেঙ্গেল ক্রিয়েট করে এটার ভেতরে হচ্ছে ইলিপসটাকে রাখবেন। ইলিপস যদি হচ্ছে বড় ছোটো হয় তখন দেখবেন এখানে খুব সহজে কিন্তু আমি টুইটারটাকে মেলাতে পারলাম, বাট অন্য কোনো ক্ষেত্রে আপনারা পারবেন না যদি ভালো করে ওই শেপটা ওই সাইজটা না নেন।